হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। আকাশে আজকে চাঁদ উঠেছে। চাঁদের সাথে যুক্ত হয়েছে হাজারো তারা। আকাশে বসেছে তারার মেলা। খোলামেলা আকাশের নিচে ছাদের উপরে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে কোনো এক ব্যক্তিকে। তার পাশেই সিগারেট টানছে কোনো এক অজানা আগন্তুক। সিগারেটের নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো বারবার উড়িয়ে দিচ্ছে সেই নীল আকাশের দিকে। হঠাৎ করে চেয়ারের উপরে বসে থাকা সেই অজানা আগন্তুকটি তার হাতে থাকা সিগারেটের অংশটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা অজানা কোনো এক ব্যক্তির গায়ে চেপে ধরে। হঠাৎ করে কোনো কিছুর তাপে ঘুম ভেঙে যায় চেয়ারের সাথে বেঁধে থাকা ব্যক্তিটি মিটমিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে খোলামেলা আকাশের নিচে আবছা আবছা চোখে তাকিয়ে দেখতে পায় তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মুখটি। হঠাৎ করেই চোখের সামনে সেই ভয়ঙ্কর মুখটিকে দেখে চমকে ওঠে, করুণ সুরে বলে ওঠে, আকাশ, তুমি প্লিজ, আকাশ আমাকে তুমি মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। ঋতু নামের মেয়েটির কথা শুনে হু হু করে হাসতে থাকে আকাশ। আকাশ সিগারেটের বাকি অংশটুকু ফেলে দিয়ে পা দিয়ে পিষে মুচকি হেসে বলে ওঠে, আরে তুই তো একটা নষ্টা মেয়ে। আজকে তোর এমন অবস্থা করব যেটা নিজেই দেখে চমকে উঠবি। প্লিজ আকাশ, এমনটা করিও না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আসলে আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এমন হয়ে যাবে, একটা মিথ্যে বলাতে তোমার সব শেষ হয়ে যাবে। সেটা তো সময় বলে দিবে। তবে আজকে তোর যৌনাঙ্গে পুরো উত্তেজনা ঠান্ডা করে দিব। কেননা এই যৌনাঙ্গের দোহাই দিয়ে সেদিন তুই আমাকে কলেজের সামনে অপমান করে পুরো জীবনটা উলট পালট করে দিয়েছিস। সাব্বির, রুবেল, আনারুল এরা আমাকে বাধ্য করেছে যাতে তোমার বিরুদ্ধে মিথ্যে কথা বলি এবং পুরো কলেজের সামনে তোমাকে অপমান করি, যাতে কলেজ থেকে তোমাকে বের করে দেওয়া হয়, তারপর তোমার পুরো জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারিনি এই জন্য তোমাকে জেল খাটতে হবে। ঋতুর কথা শুনে উপস্থিত থাকা আকাশ নামের আগন্তুকটি হাসতে থাকে পাগলের মতো। তারপর বলে ওঠে, সে যাই হোক, এখন তোকে মরতে হবে, এটাই ফাইনাল। এই বলে ঋতুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর দুই হাত এবং দুই পা খাটের সাথে বেঁধে দেয়। নিজের পরনে থাকা প্যান্টের বেল্টটা খুলে অর্ধলঙ্গ করে ঋতুকে খাটের উপর এলোপাথারি পেটাতে থাকে। শরীর ফাটিয়ে ফেলেছে, রক্ত পড়ছে, শরীরের চামড়াগুলো, পেটের মাংসগুলো বের হয়ে গেছে। তবুও আকাশ বেধরমভাবে মেরেই চলেছে। তারপর নিজেই ঋতুর উপরে শারীরিক অত্যাচার নির্যাতন করতে থাকে। ঋতু শুধু বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ এক চিৎকার দিচ্ছে। আকাশ ঋতুর এরকম অবস্থা দেখে মুচকি এসে বলে ওঠে, তোর যৌনাঙ্গের চাহিদা আজকে চিরদিনের জন্য মিটিয়ে দিব। প্লিজ আকাশ, এমনটা করিও না, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি সবটা ঠিক করে দেব। আকাশ আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে আবারও সিগারেট জ্বালায়। তারপর সিগারেটের অর্ধেক অংশ ঋতু নামের মেয়েটির যৌনাঙ্গের মধ্যে লাগিয়ে দিয়ে সেখানেই চেপে ধরে। ঋতু পাগলের মতো চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে, লাফালাফি করতেই শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো স্থান জুড়ে ফোসকা পড়ে যায়, সারা শরীর ক্লান্ত। এরকম শারীরিক অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে নিস্তেজ হয়ে যায় ঋতু। আকাশ একটা ভয়ঙ্কর হাসি দেয়। তারপর এই এক হাসিতেই পুরো রুম কেঁপে ওঠে। তারপর ড্রয়ার থেকে একটা ব্লেড বের করে ঋতুর যৌনাঙ্গের বাকি অংশটা কেটে ফেলে, সাথে সেখানে লাগিয়ে দেয় ফুটন্ত গরম টকবগে তেল। ছটফট করতে থাকে পাগলের মতো, বিছানার উপর লাফালাফি করতে থাকে ঋতু। প্রচণ্ড রক্ত বের হতে থাকে, সাথে জ্বলতে থাকে। এরপর সেই ক্ষতস্থানে তেল, নুন, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একত্রিত করে ঢেলে দেয়। এখন যেন পুরোপুরি নিস্তেজ হয়ে যায় ঋতু। তারপর ঋতুর যৌনাঙ্গ কেটে সেখানে কাঁঠালের আঠা লাগিয়ে দেয়। তারপর পাগলের মতো একটা বিকট আওয়াজ দিয়ে আকাশ ঋতুর দুই হাত কেটে
তার যৌনাঙ্গের ভিতর ঢুকিয়ে দেয়। সামনে থাকা মদের বোতলটা ঢেলে দেয় ক্ষতস্থানে। ছটফট করতে করতে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে ঋতু। এখনও যেন কমছেই না আকাশের ডাক। আকাশ পাশেই পড়ে থাকা একটা রড হাতে নিয়ে এলোপাথারি ঋতুর লাশটাকে পেটাতে থাকে। পেটাতে পেটাতে পুরো শরীর মুখ থেতলে ফেলেছে। এরপর ঋতুর কিছু ভয়ঙ্কর ছবি তুলে সেন্ড করে লোকাল থানার ওসির নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মুন্না এসে উপস্থিত হয়। মুন্না চারিদিকে তাকিয়ে সামনে পড়ে থাকা দৃশ্য দেখে চমকে ওঠে। ভয়ে তার গলা শুকিয়ে যায়। আকাশ বলে ওঠে, এই মাগির লাশটা থানার সামনে ফেলে দিয়ে আসবি। ওকে ভাই, ঠিক আছে, সময় মতো কাজ হয়ে যাবে। এরপর আকাশ আর কোনো কথা না বলে খোলামেলা আকাশের নিচে ছাদের উপর বসে একের পর এক বিদেশি দেশি বোতল খেতে থাকে পাগলের মতো করে। নিজের ইচ্ছে মতো মদ খেয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। সকাল 9টা বাজে। থানার সামনে হাজারো মানুষের ভিড় লেগেছে। চারিদিক দিয়ে মানুষ দল ভেঙে আসতে শুরু করেছে। অসংখ্য মানুষের ভিড়ে থানাটা যেন পুরো ঘেরাও করে নিয়েছে। থানার মধ্যে হইচই পড়ে গেছে। সাংবাদিক, রিপোর্টাররা, এমনকি বিভিন্ন ইউটিউবাররাও এসেছে। একের পর এক খবর ছাড়ছে বিভিন্ন চ্যানেলে। সব জায়গায় শুধু একটা নিউজই দেখাচ্ছে, আর সেটা হলো কেউ বা কারা নৃশংসভাবে হত্যা করে মেরে ফেলে গেছে ভার্সিটি পড়ুয়া কোনো এক মেয়েকে। মেয়েটিকে এখনো পুলিশ শনাক্ত করতে পারেনি, কেননা পুরোপুরি মেয়েটার মুখ থেতলে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ শনাক্ত করতে পারছে না কে এই কাজটি করেছে। তবে যে করেছে সে অনেক ভয়ানক এবং ভয়ঙ্কর প্রকৃতির মানুষ, কেননা শরীরের এক একটা অঙ্গকে খুব বিশ্রী এবং নিখুঁতভাবে কেটে ফেলেছে। পুরো শহর এই ঘটনাতে থমকে আছে। এই ছিল সর্বশেষ পাওয়া খবর। এখনও গোডাউনের ভেতর বসে আছে আকাশ। নিজের মতো করে কি যেন করছে। দেখতে দেখতে সময় বিকেল 5টা বেজে যায়। সারা শহরের মানুষজন ছোটাছুটি করছে নিজেদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কাটা কাটা সময়ের ঘড়িতে বাজে পুরোপুরি বিকেল 5টা। পরিবেশটা ভীষণ থমকে আছে। চারিদিকটা অন্ধকার হতে শুরু করেছে। আকাশে কালো কালো রঙের হাজারো মেঘ জমেছে। এখনই যেন আকাশ ভেঙে বজ্রপাত আর তার সাথে আষাঢ় শ্রাবণের মুষলধারার বৃষ্টি পড়বে। হাইওয়ে রাস্তার উপরে শুরু হয়েছে তাণ্ডব। চলছে মারপিট। সবাই নিজেদের মতো করে ছুটোছুটি করছে। বাইকের উপর বসে আছে একটি ছেলে। তাদের মারামারির জন্য কেউ সামনে যেতে পারছে না। পুরো রাস্তা ব্লক হয়ে আছে। মানুষজন ছোটাছুটি আর দৌড়োদৌড়ি করে নিজেদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। রাস্তার মধ্যে শুরু হয়ে গেছে ভয়ানক এক তাণ্ডব। একটি ছেলে অজানা এক ব্যক্তির বাইকের সাথে ধাক্কা খায়। ছেলেটি দাঁড়িয়ে বলে ওঠে, সরি ভাই, আসলে দেখতে পাইনি, তাড়াহুড়োর মধ্যে ধাক্কা লেগে গেছে। ছেলেটির কথা শুনে মুচকি একটা হাসি দেয় সে অজানা ব্যক্তিটি। তারপর মুচকি হেসে বলে ওঠে, ইটস ওকে। আচ্ছা, সামনে কি হয়েছে? তোমরা এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? অজানা ব্যক্তিটির কথা শুনে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে এবার ছেলেটি। আসলে ভাই, হাইওয়ের রাস্তার উপরে রাশিয়ার রাফসানের ছেলে পেলে এগুলো মারপিট শুরু করেছে। এমনকি সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। অসংখ্য মানুষের ভিড়ে ছোটাছুটি করছি আমরা। অজানা ব্যক্তিটির কথা শুনে মুচকি একটা হাসি দেয়। তারপর বাইকের উপর থেকে নেমে বলে ওঠে ছেলেটির উদ্দেশ্যে, আচ্ছা, তুমি যেন কোথায় যাচ্ছিলে? ভাই, হসপিটালে যাচ্ছিলাম, আমার মা ভীষণ অসুস্থ। ওকে, ঠিক আছে, তুমি দাঁড়াও ওখানে। 5টা মিনিট সময় দাও, পুরো রাস্তা ফাঁকা হয়ে যাবে। এই বলে অজানা আগন্তুক বাইক স্ট্যান্ড করে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। ডান হাতে সিগারেট, বাম হাতে ব্যাজ, কপালে রুমাল বাঁধা, পায়ে ক্রেস। সামনে এগিয়ে যেতে থাকে ছেলেটি। সামনে এগিয়ে যেতেই দেখতে পায় একপাশে রাফসান, অন্য পাশে রাফিন। দুই দলে তাদের ছেলেপেলেগুলো অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ব্রিজের উপর। এমন সময় রাফসান বলে ওঠে, দেখ রাফিন, তুই আমার এলাকায় ঢুকে চাঁদাবাজি সিন্ডিকেট করতে পারিস না। এই ঢাকা সিটিটা কি তোর বাপের নাকি? আমার যেখানে ইচ্ছে সেখানে চাঁদা ওঠাবো, তাতে তোর কি? রাফসানের শহরে শুধুমাত্র রাফসান চাঁদাবাজি করতে পারে, অন্য কেউ নয়। আমি ঠিক করেছি, এখানে থাকতে গেলে এখন থেকে তোকেও চাঁদা দিতে হবে আমাকে। এর পরিমাণ কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। তুই কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবি না, কেননা তুই কার শহরে ঢুকেছিস সেটা তুই নিজেও জানিস না। বাঘের রাজ্যে বাঘ কোথায় ঢুকবে না সেটা বাঘ ভালো করেই জানে। বাঘ ঢোকার জন্য কারো পারমিশন নেয় না। তুই তো দেখছি বোঝার ছেলে না। এবার তাহলে ফিল্ডে নামতেই হচ্ছে। চলে আয়, সময় বলে দেবে কে কার রাজ্যে ঢুকেছে আর কে রাজ্যের মালিক। এই বলে রাফি আর রাফসানের দলে ছেলেগুলো যখনই গোলাগুলি করতে শুরু করতে যাবে তখনই তাদের মাঝে কোনো এক আগন্তুকের আগমন ঘটে। হঠাৎ করে দুই দলের মাঝখানে
কোনো এক অজানা ব্যক্তিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছে রাফি আর রাফসান। আগন্তুকটির বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক, কপালে রুমাল বাঁধা, চোখে কালো রঙের সানগ্লাস, পায়ে কেস। কোনো কথা ছাড়াই হাতে থাকা সিগারেটটা রাস্তার উপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়, তারপর মুচকি একটা হাসি দেয়। তার এই হাসিতেই রাফি বলে ওঠে, আরে তুই কুত্তার বাচ্চা, মাঝখানে এসে ঝামেলা করছিস কেন? মরার পাখা গজিয়েছে নাকি তোর? আরে ওই বাবু সোনা, খেলার পুতুল নিয়ে এসে দুই দলের মাঝখানে দাঁড়িয়ে বাহাদুরি দেখাস না। মরতে না চাইলে নিজের রাস্তা বের করে নে। আগন্তুকটি রাফি আর রাফসানের কথা শুনে মুচকি একটা হাসি দেয়। মুচকি হেসে ভয়ার্ত কণ্ঠে বলে, এই আকাশকে কে মারবে? এমন কোনো বাপের বেটা নেই এই ঢাকা সিটিতে। আকাশ নামটা শুনতে ছেলেগুলো কয়েক পা পিছিয়ে যায়। রাফি আর রাফসান চমকে ওঠে। রাফি আর রাফসান অবাক দৃষ্টিতে তাকায় আগন্তুকটির দিকে। আগন্তুকটি মুচকি হেসে মুখের উপর পড়ে থাকা রুমালটা খুলতেই চমকে ওঠে রাফি আর রাফসান। ভয়ে পিছিয়ে যায় কয়েক হাত দূরে। এটা দেখে আগন্তুকটি মুচকি একটা হাসি দেয়। রাফি আর রাফসান ভয়ে বলে ওঠে, আকাশ ভাই, তুমি এখানে? তুমি না চট্টগ্রাম শহরে গিয়েছো বর্তমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করতে? গিয়েছিলাম, সেখানে গিয়ে কাজ শেষ করে নিজের শহরে নিজের গন্তব্যে ফিরছি। আকাশ ভাই, ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও এবারের মতো। ছেলেটার এই কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে যেন পাগল হয়ে যাচ্ছে। তাদের কথা শুনে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে আর হাসতে থাকে। হঠাৎ করে হাসি থামিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, ঠিক তেমনি তোদের আর সুযোগ দেওয়া যাবে না। এই কথা শোনার সাথে সাথে দুই দলের ছেলেগুলো পাগলের মতো নিজেদের যান নিয়ে ছুটছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাফি আর রাফসান তারাও নিজেদের জীবন নিয়ে দৌড়াচ্ছে। আগন্তুকটি একটা হাসি দেয়। কোমর থেকে AK-47 বন্দুকটা বের করে গুলি করে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে রাফি আর রাফসান। এটা দেখে মুচকি একটা হাসি দেয় আকাশ। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে মনের সুখে টানতে থাকে। চিৎকার করে বলে ওঠে, শালা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাগুলো, আমি আমার এলাকায় থাকা সত্ত্বেও চাঁদাবাজি করছিস? গালি দেওয়ার সাথে সাথেই আকাশ হাসতে থাকে। পাগলের মতো দৌড়াতে থাকে ছেলেগুলোর দিকে। ছেলেগুলো আকাশের এরকম পাগলামো দেখে নিজেদের জান নিয়ে দৌড়াতে থাকে। আকাশ যাকে যেখানে পাচ্ছে ব্লেড দিয়ে সেখানে তার শিরা উপশিরা কেটে দিচ্ছে। একটা ছেলের গলার মধ্যে ব্লেড ধরে টান দিতে পিঙ্কি কেটে গড়গড় করে রক্ত বের হতে থাকে। প্রায় 5 মিনিটে 25 জনের লাশ ফেলে দিয়েছে রাস্তার উপরে। মাঠের মধ্যে এখন শুধু বাকি আছে রাফসান আর রাফি। পুরো রাস্তা জুড়ে শুধু রক্তাক্ত হয়ে আছে। চারিদিকে মানুষ গাড়ির ভেতর থেকে মাথা বের করে সবটা ভিডিও করছে। সাথে সাথে কেউ লাইভ দেখাচ্ছে। ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জনপ্রিয় অ্যাপগুলোতে দেখছে। রওনা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন আইন কর্মকর্তা বাহিনী। এই ভিডিও দেখে ঘটনাস্থলের উদ্দেশ্যে সবাইকে মেরে গুটি গুটি পায়ে এসে হাঁটু ভাঁজ করে রাস্তার উপর বসে পড়ে আকাশ। আবারও এক মুচকি হাসি দিয়ে বলে ওঠে, সত্যি বলছি, আমি এমন ছিলাম না। তবে যখন থেকে আমি মাস্তান হয়েছি, নিজেকে সামলাতে পারছি না। বলে রাফি আর রাফসানের দুই দুই করে 4 চোখ সিগারেটের বাকি অংশ দিয়ে চেপে ধরে। মুহূর্তের মধ্যে চোখগুলো জ্বলে ছাই হয়ে যায়। রাফি আর রাফসান কোনো কিছু বলে ওঠার আগেই হাতে থাকা ব্লেডটা দিয়ে মারে গলার মধ্যে একটা টান। মুহূর্তের মধ্যে গলার খাদ্যনালী এবং শ্বাসনালী কেটে গড়গড় করে গাঢ় তাজা লাল রক্ত বের হতে থাকে। এই দৃশ্য দেখে তো সবাই আতঙ্কে পড়ে যায়। তারপর আকাশ এখানে একটা মুচকি হাসি দিয়ে যখনই সেখান থেকে চলে আসতে যাবে, তখনই পেছন থেকে কেউ একজন আকাশের শার্টের কলার ধরে নিজের দিকে ঘুরিয়ে আকাশ কোনো কিছু বুঝে ওঠার আগে পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ করে আকাশ এতগুলো থাপ্পড় খেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কে থাপ্পড় দিয়েছে সেদিকে কোনো কিছু না তাকিয়ে যখনই গুলি করতে যাবে তখনই সে চমকে ওঠে, কেননা সামনে দাঁড়িয়েছে তার বহু পরিচিত একটা মুখ। যে মুখটা একসময় না দেখলে তার রাতের ঘুম হারাম হয়ে যেত, যার মুখটা না দেখলে সে কোনো কিছুই করতে পারতো না, যাকে না দেখলে সে অস্থির হয়ে পড়তো। আজকে কিনা সেই মুখটা অনেকদিন পর তার সামনে। আকাশ বন্দুকটা নামিয়ে ফেলে চিৎকার করে বলে ওঠে, অজানা ব্যক্তিটি, কুত্তা, জানোয়ার, ইতর, বাদরের বাচ্চা, জানোয়ার হয়েছিস?
জানোয়ার আছিস, ভালো হতে পারবি না। আগে তো রেপ করে বেড়াতে, এখন দেখছি মাস্তানি শুরু করেছিস। আগন্তুকটি কোনো কথা না বলে শুধু দুই ঠোঁটের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মন দিয়ে শুনছে তার কথাগুলো, কোনো দিকেই তার ধ্যান নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির দিকে, ঘোর লাগানো দৃষ্টিতে। তার দুই ঠোঁটের দিকেই চেয়ে আছে আকাশ। মেয়েটা আবার বলে ওঠে ঝাড়ি দিয়ে, কি রে জানোয়ার, আমাকে এভাবে কি দেখছিস? আমাকে খুবলে খাবি নাকি তুই? নাকি আমাকে রেপ করবি তুই? আরে কুত্তার বাচ্চা, তুই শুধু রেপিস্ট না, তুই একটা সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। তুই এখন এই শহরে আছিস? আকাশ কোনো কথা বলে না। হঠাৎ করে আচমকা কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই শত শত রাস্তার পাশে জ্যামে আটকে থাকা অসংখ্য মানুষ এই দৃশ্য দেখে চমকে ওঠে। কেননা আকাশের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির কোমরে দুই হাত রেখে নিজের কাছে টেনে এনে চার ঠোঁট এক করে দেয়। পাগলের মতো আকাশ এতগুলো মানুষের সামনে মেয়েটিকে কিস করতে থাকে, পাগলের মতো কিস করতে থাকে। মেয়েটি নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। দীর্ঘ 5 মিনিট পর ছেড়ে দেয়। সাথে সাথে মেয়েটি এক ধাক্কা দিয়ে আবারও বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে এতগুলো মানুষের সামনে কিস করার? জানোয়ার, তুই আমার শরীরে হাত দিয়েছিস, যেখানে তোকে দেখলেই আমার বমি আসে সেখানে তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করেছিস। তোকে আজকে মেরেই ফেলবো। এই বলে আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। আকাশ এখনও হাঁ করে আছে। আকাশ কোনো কিছু বলছে না, শুধু চেয়ে আছে। মেয়েটি চিৎকার করছে। আশেপাশে মানুষ হাঁ করে তাকিয়ে আছে, সামনে আসার সাহস পাচ্ছে না, কেননা সবাই জানে যে আকাশ কতটা হিংস্র। আসলে এই আকাশকে আর এই মেয়েটিকে সময় হলে অতীত থেকে ঘুরিয়ে এনে আপনাদের সবটা জানিয়ে দেব। মেয়েটি আবারও চিৎকার করে গালি দিয়ে বলে ওঠে, তোকে এতগুলো হাজার হাজার স্টুডেন্টের সামনে জুতা দিয়ে মেরেছিলাম, তোর মনে নেই? সেই কিনা তুই আবার আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করলি। এর ফল তোকে ভোগ করতে হবে কুত্তার বাচ্চা। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তোর জন্য আমি আমার পুরো জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। আজকে তোকে এখানেই মেরে ফেলবো। তুই শুধু একটু দাঁড়া। তোরা তো বকাটে মাস্তান, রাস্তার টোকাই কোথাকার। তোরা মেয়েদের রেপ করা, ইপটিজিং করা ছাড়া আর কোনো কিছুই করতে পারোস কি? তোর তো সেই ক্ষমতা নেই, কেননা তোদের তো জন্মরই ঠিক নেই। সেখানে তোরা এসব করবি না তো কারা করবে? এই কথা শুনে আকাশের মাথা পুরোপুরি এবার বিগড়ে যায়। আকাশ নিজেকে শান্ত করার জন্য এদিক ওদিক ছুটতে থাকে, দৌড়াতে থাকে, আঘাত করতে থাকে, একটা গাড়ির উপর পাগলের মতো ঘুষি মারতে থাকে। তবুও যেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না সে। নিজের রাগটা কন্ট্রোলে আসতেছে না দেখে পাশে পড়ে থাকা ব্লেডটা হাতে নিয়ে টান মারে নিজেই নিজের হাতে। এটা দেখে চমকে ওঠে মেয়েটি সহ উপস্থিত থাকা সকলে। তবুও যেন আকাশের পাগলামো থামছে না, হাত কেটে গড়গড় করে রক্ত বের হচ্ছে। নিজের রাগটাকে কন্ট্রোলে আনার জন্য এবার রাস্তার উপর বুক ডাউন দিতে থাকে। মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয় 3টা কালো রঙের গাড়ি। গাড়িগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য ছেলেপেলে। সাথে সাথে আকাশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। কয়েকটা ছেলেপেলে ফার্স্ট এড বক্স এনে এমার্জেন্সি সকল জিনিস বের করে ব্যান্ডেজ করে দেয় আকাশের হাতে। তারপর আকাশ নিজের রাগটাকে কন্ট্রোলে আনার পর সেই মেয়েটির সামনে গিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আমি জানোয়ার, আমি বাদর, আমি কুত্তার বাচ্চা, আমি শুয়োরের বাচ্চা, আমি খুনি মাস্তান। এখন তোর কি করার আছে কর। তুই আমাকে তুই করছিস? জানোয়ার, তোর সাহস ভালোই বেড়েছে। দাঁড়া, এখনই বাবাকে ফোন করছি। তোকে যদি 14 শিকড়ে ভাত না খাইয়েছি তো আমার নাম পড়ি না। আকাশ পরিণামের মেয়েটির মুখে এই কথা শুনে পাগলের মতো চিৎকার করে হাসতে থাকে, এই দিক ওদিক ছোটাছুটি করতে থাকে, মাটিতে গড়াগড়ি খেতে থাকে। এত সময় ধরে ছেলেটির পাগলামো দেখে অবাকের পর অবাক হচ্ছে জনপ্রিয় অসংখ্য মানুষ। ছেলেটি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হঠাৎ করে পরীর সামনে এসে বলে ওঠে, সাদ্দাম, রফিক, কালাম, বরকত, জব্বার কি বলেছে শুনেছিস? আমাকে বলে নাকি জেলের 14 খানার ভাত খাইয়ে ছাড়বে। যেখানে কিনা যে জেলখানার আসামি আমি, সেখানে জজ, উকিল, জেলার পুলিশ কমিশনার সবকিছুই আমি, সেখানে কিনা আমাকে জেলের ভাত খাওয়াবে। এই কথা বলছে আর পাগলের মতো চিৎকার করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, সিগারেট টানছে আর নিকোটিনের ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে। পরিণামের মেয়েটি এবার আকাশের সামনে গিয়ে আরও বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, আমি কমিশনারের মেয়ে, চাইলেই তোকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু সেটা করছি না। একটা সময় তোকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসাটা আমার জন্য কাল হয়ে দাঁড়ালো।
তুই আমার ভালোবাসার মূল্য দিতে পারলি না। আর তুই চাইলে তো এক বাক্যে তোকে আমি আমার সবটা উজাড় করে দিতাম, কিন্তু তুই সেটা না করে অন্য মেয়েকে নিয়ে তুই তোর শরীরের চাহিদা ও বিছানা গরম করতে গিয়েছিলি। তুই একটা জানোয়ার, তুই একটা পশু, তুই একটা কুত্তা। তোকে আমি কোনো দিনই ক্ষমা করব না। মেয়েটি একদমই এতগুলো কথা বলে সেখানে পাগলের মতো কাঁদতে থাকে। ছেলেটি মেয়েটির এমন কান্না দেখে সিগারেটটি জ্বালিয়ে গুটি গুটি পায়ে মেয়েটির সামনে এসে দাঁড়ায়। তারপর করুণ সুরে হালকা হেসে বলে ওঠে, যাকে ভালোবাসা হয় তাকে বিশ্বাস করতে হয়, আর যেখানে নেই বিশ্বাস সেখানে নেই ভালোবাসা। সময় বলে দেবে কে কার ভালোবাসার মূল্য দিতে পারেনি। আকাশ আরও কিছু বলতে যাবে, কিন্তু কোনো কিছু আর বলার সুযোগ পায়নি। তার আগে কয়েকজন ছেলে মিলে আকাশকে ধরে গাড়ির ভিতরে করে নিয়ে রওনা দেয় নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আকাশরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু গাড়ি এসে উপস্থিত হয়। গাড়িগুলো থেকে বেরিয়ে আসে বর্ডার গার্ড, বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী এবং কমিশনার নিজের মেয়েকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে আসে। কাছে এসে দেখতে পায় তার মেয়ে কাঁদছে। মেয়ের এমন অবস্থা দেখে বলে ওঠে, কিরে মা, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? পরি কোনো কথা বলে না। পরি চুপচাপ রাস্তার উপর বসে নিজের মতো করে কাঁদতে থাকে। এই জন্যই তার কষ্ট, এই জন্যই তার দুঃখ। নতুন করে সেই মুখটিকে দেখে পুরনো ঘাটাকে নতুন করে জাগিয়ে তুলেছে। কমিশনার নিজের মেয়ের এরকম অবস্থা দেখে আবারও করুণ সুরে বলে ওঠে, কিরে মা, তোর কি হয়েছে বলবি না বাবাকে? আমি কমিশনার, এই শহরের থেকে শুরু করে পরবর্তী শহর পর্যন্ত আমার পাওয়ার চলে। তোকে যদি কেউ কোনো কিছু বলে থাকে আমাকে বলতে পারিস, আমি দেখে নেব শালাকে। এবার পরে কাঁদো কাঁদো গলায় আকাশের দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিয়ে কমিশনারের উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, আমি আকাশকে দেখেছি। আকাশ এখন এই শহরে আছে, আর সে এখন একটা মাস্তান হয়ে গেছে। খোলামেলা আকাশের নিচে জমিনের ওপরে দাঁড়িয়ে হাজার হাজার জন সমুদ্র মানুষের সামনে প্রকাশ্যে মানুষ খুন করে বেড়াচ্ছে। ভর দুপুরে মানুষের শরীর থেকে বিভিন্ন অংশ কেটে নিজেকে মাস্তান বলে পরিচয় দিয়েছে। আমি তার সাথে কথা বলতাম, তর্ক বিতর্ক করলাম। যে ছেলেটা কিনা আমার মুখে মুখে কোনোদিন কথা বলতো না, সেই ছেলেটা আমাকে আমার অনুমতি ছাড়াই আমাকে এতগুলো মানুষের সামনে কিস করেছে। ও একটা রেপিস্ট ছিল, কিন্তু এখন সে একটা খুনি মাস্তান হয়েছে। এই যে রাস্তার পাশে এতগুলো মৃতদেহ দেখতেছো, সবগুলো সে মার্ডার করেছে। আমি এখনই আন্টির বাসায় গিয়ে সব কিছু বলবো। কমিশনার মেয়ের মুখে এই কথা শুনে কি বলবে বলার ভাষা খুঁজে পায় না। মেয়েকে সান্ত্বনা দিয়ে নিজের গাড়িতে করে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। কমিশনার বলে ওঠে, তুই এখনো আকাশকে অনেক ভালোবাসিস তাই না মা? কিন্তু জানোয়ারটা তোর ভালোবাসার মূল্য দিতে পারলো না। আমিও আকাশকে ভালো ভাবতাম, কিন্তু এর পিছনেও কিছু রহস্য লুকিয়ে আছে। কোনো রহস্য লুকিয়ে নেই বাবা, যেটা চোখের সামনে পরিষ্কার সে একটা রেপিস্ট এবং খুনি মাস্তান, এগুলোই। না রে মা, আসলে আমরা চোখের সামনে যেটা সবসময় দেখি সেটা সত্যি হয় না। অনেক সময় চোখের সামনে যেটা দেখি সেই চোখে দেখাটাও ভুল হয়ে থাকে। আমার তো মনে হয় না যে আকাশ এতটা খারাপ ছেলে। শান্তশিষ্ট একটা ছেলে কি করে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে? যাই হোক বাবা, ওকে আমি ছাড়ছি না। ওর আমি শেষ দেখেই ছাড়বো। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। একটা সত্যি কথা বলবো, আকাশকে আমি বহুবার দেখেছি। আকাশ আর আকাশের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে। দেখেছি তোর অবস্থা কেমন দেখতে হয়েছে। জানি, দেখেছি। আগের আকাশ আর আকাশ নেই। বড় বড় দাড়ি, চুলগুলো ঘাড় পর্যন্ত নেমে এসেছে। চেহারায় অনেক স্পট, কেমন যেন গ্যাংস্টারদের মতন ভাবসাব। সে আগে মদ খেত না, এখন মদ খায়। আগে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, কিন্তু এখন সে সিগারেট খায়। কথায় কথায় সিগারেটের নিকোটিনের ধোঁয়া টেনে আকাশের উপর উড়িয়ে দেয়। মেয়ের কথা শুনে কমিশনার একটা মুচকি হাসি দেয়। তারপর মেয়ের উদ্দেশ্যে আকাশের সম্বন্ধে বলে ওঠে, আকাশ একটা বেপরোয়া মাস্তান। তাকে আমি অনেকবার আমার জেলখানার ভেতরে আটকে রেখেছিলাম, কিন্তু তাকে ধরে রাখতে পারিনি। তাকে এখন যদি জেলের ভেতরে ঢোকাই 2 মিনিটের মধ্যে যে জায়গা থেকে ধরে এনেছি সেই জায়গায় গিয়ে ছেড়ে দিতে হয়। কিন্তু কেন বাবা, কেন তোমরা ছেড়ে দাও? আইনটা কি এত সস্তা? ওপর থেকে চাপ আসে তখন ছেড়ে দিতে হয়, আবার ওপর থেকে যখন চাপ আসে তখন গ্রেফতার করতে হয়। এক কথায় তারাই ধরতে বলে, আবার তারাই ছেড়ে দিতে বলে। এটা শুধু আকাশই জানে এর রহস্যটা কি। তবে আমি এতটুকু বলতে পারি, বর্তমানে আইনের কোনো মূল্য নেই। কেননা আমাদের বাংলাদেশে বর্তমান কোটা আন্দোলন চলছে, অসংখ্য ছাত্রছাত্রী ছাত্রলীগ কর্মকর্তার হাতে মারা যাচ্ছে, অথচ বাংলাদেশ সরকার সংসদে বসে সেটা কি দেখতেছে, বলছে আমার হাতে কোনো কিছুই করার নেই।
অথচ বাংলাদেশ সরকার নিজেই কিন্তু ছাত্রলীগ গঠন করেছিলেন। বাংলাদেশ সরকার যদি একটা হুঙ্কার দেয় সমস্ত দেশ কাঁপতে বাধ্য, সেখানে সরকার সংসদে বসে মজা লুটে, আর সাধারণ শিক্ষার্থীদের ভাই বোনদের আমাদের রাস্তার মধ্যে মারা যাচ্ছে পুলিশ এবং ছাত্রলীগের হাতে। তাই সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থী ভাই এবং বোনেরা জানিয়েছে রাজপথে নামতে হবে। বাংলাদেশের সকল জনগণকে দিনমজুর থেকে রিক্সা চালক, শিক্ষার্থী থেকে চাকরিজীবী সবাইকে রাজপথে নামতে হবে। নিজের অধিকার চাইতে গিয়ে হয়ে গেলাম রাজাকার। যেহেতু রাজাকার পরিচয় পেয়ে গেছি, সেজন্য আবার রাজাকাররা কি করতে পারে সেটা দেখিয়ে দেবে রাজপথে। বর্তমান এটাই বাংলাদেশের আইন। এই তো বাড়ি চলে এসেছি, ভেতরে যা, আমি আসতেছি। এই বলে কমিশনার সেখান থেকে গাড়ি নিয়ে আবার চলে যায় থানার উদ্দেশ্যে। হাইওয়ে রাস্তার উপরে লাশের টুকরোগুলোকে গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ফায়ার সার্ভিসের মাধ্যমে পুরো রাস্তার পানি দিয়ে আবার পরিষ্কার করে ফেলা হয়, কেননা পুরো রাস্তায় শুধু রক্ত ভেসে গিয়েছিল। অন্যদিকে আকাশের খোলামেলা আকাশের নিচেই ছাদের উপর বসে একের পর এক মদ খেয়ে চলেছে। মুন্না আকাশের অবস্থা দেখে বলে ওঠে, ভাই, এত পরিমাণ মদ খেলে তো আপনি এমনিতেই মরে যাবেন। সারাদিন মদ খেয়ে আপনি নিজের কি হাল করেছেন। আপনি সেই আকাশ ভাই আর নেই। মুন্নার কথা শুনে আকাশ এবার মুচকি একটা হাসি দেয়, যে হাসির মধ্যে লুকিয়ে আছে অনেক কথা, কিন্তু বুক চেড়ে সে কথাগুলো বলতে পারে না। যখন কোনো মানুষ আপনজন এবং প্রিয় মানুষের অবহেলায় নিজেকে হারিয়ে ফেলে অসংখ্য মানুষের মাঝখানে, তখন তার মধ্যে থাকা বিবেক, বিচার, বোধবুদ্ধি কোনো কিছুই কাজ করে না। আকাশ মুচকি হেসে বলে ওঠে, সময় আর পরিস্থিতি কখনো এক যায় না বা এক থাকে না। মানুষের সাথে সাথে সময় আর পরিস্থিতি সেটাও পরিবর্তনশীল। কিন্তু আকাশ ভাই, তুমি তো এমন ছেলে না। সময় পরিস্থিতি কি এমন করলো তোমার সাথে যে কারণে তুমি এই রাজপথে? আকাশ এবার মুন্নার কথায় আরও হাসতে থাকে। সামনে মদের বোতল থেকে কয়েক ঢোক গিলে আবারও মনের সুখে হেসে ওঠে, বলে, প্রত্যেক মানুষের ভেতরে কিছু রহস্য লুকিয়ে থাকে, কারোটা জানা, কারোটা অজানা। আকাশ আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে রওনা দিয়েছে। অন্যদিকে বাড়ির ভেতর প্রবেশ করে পরি। পরীকে বাড়ির ভেতর প্রবেশ করতে দেখে মমতা বেগম বলে ওঠে, কিরে মা পরি, এতদিন পর তুই এলি বাড়িতে, আমার কথা কি তুই ভুলে গেছিস? পরি আর কোনো কথা না বলে সোজা কাঁদতে কাঁদতে এসে দৌড়ে জড়িয়ে ধরে মমতা বেগমকে। মমতা বেগম পরির এরকম কর্মকাণ্ডে একেবারেই হতবাক। মমতা বেগম মেয়ের কান্না দেখে বলে ওঠে, কিরে মা, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? কে তোকে কি বলেছে আমাকে বল, তার শেষ দেখে নিব আমি। তোর ভাইয়া এবং তোর আবু বাড়িতে আছে। পরি কোনো কথা বলে না, কেঁদে চলেছে নিজের মতো করে। আপনারা কিছু বুঝতে পারলেন না তাই তো? কে এই মমতা বেগম আর কে এই ভাইয়া এবং আব্বু? চলুন তাহলে সবটা খুলে বলে আসি। মমতা বেগম এবং আব্বু, ভাইয়া, ভাবি এবং আপু এরা সবাই হচ্ছে আকাশের আপনজন। মা, বাবা, ভাই, বোন, ভাবি। আকাশ যেহেতু একটা সময় পরীকে ভালোবাসত, সেই জন্য পরীর এই বাড়িতে যাতায়াত ছিল। পরিবারের সবাই পরীকে ভালোবেসে আকাশের সাথে বিয়ে দিতে চেয়েছিল তারা, কিন্তু কালবৈশাখী অন্ধকারের আমাবস্যা একটি রাত এসে সব উল্টোপাল্টো করে দেয় এক মুহূর্তের মধ্যেই। পরি এবার বলে ওঠে, না আম্মু, আমাকে কেউ কোনো কিছু বলেনি, তবে আজকে আমি তোমাদের কিছু বলতে এসেছি তোমার ছেলে আকাশের সম্বন্ধে। তোমরা কি আকাশের খবর জানো কি আকাশের অবস্থা? হঠাৎ করে পরীর মুখে আকাশ নামটা শুনে থমকে যায় পুরো পরিবার। চমকে ওঠে সকলে, বাকরুদ্ধ হয়ে যায় ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার। কেননা এই আকাশ নামটা অনেক দিন পর সবাই বাড়িতে শুনতে পেল। আকাশ বলে যে কেউ ছিল এ বাড়ির সদস্য ভুলে গেছে তারা। আজকে মনে কেড়ে দিল আকাশের নামটা। মমতা বেগম আকাশের নামটা শুনে চমকে গিয়ে পরীর উদ্দেশ্যে বলে ওঠে, আকাশ, ওই জানোয়ারটার কথা তুই কেন বললি? এই বাড়িতে কেন বললি? ওর চেহারাটা যেমন দেখাও পাপ, তেমন ওর নামটা শুনেও আমার জন্য পাপ। জানি না কোন পাপে ওর মতো একটা কুলাঙ্গারকে আমি আমার পেটে ধরেছিলাম। আকাশের বাবা সবটা দেখেছে আর শুনেছে, কোনো কথা বলছে না। পরি আবার বলে উঠে কাঁদতে কাঁদতে, আজকে আমি আকাশকে দেখেছি। হায়রে, রাস্তার উপরে রক্তাক্ত শরীর নিয়ে অসংখ্য মানুষকে সে হত্যা করে মেরে ফেলেছে। সে এখন একটা রেপিস্ট, পাশাপাশি মাস্তান হয়েছে। বাবা বলেছে আইন তার কোনো কিছুই করতে পারে না। একদিক দিয়ে জেলে ঢোকে, অন্য দিক দিয়ে সে বের হয়ে আসে। প্রকাশ্যে দিন দুপুরে সে মার্ডার করে। তোমরা কি আকাশকে দেখেছো? পরির মুখে এই কথা শুনে চমকে ওঠে মমতা বেগম। মমতা বেগম পড়ে যেতেও পড়ার আগে ধরে ফেলে সবাই মিলে, তারপর সোফার উপর নিয়ে গিয়ে বসিয়ে দেয়।
পরীর মুখে এই কথা শুনে আকাশের বড় ভাই নীল বলে ওঠে, এই পরি, তুমি হাইওয়ে রাস্তার উপরে যে মার্ডারগুলো করেছে, কোনো এক ছেলে যাকে লাইভের মাধ্যমে অসংখ্য মানুষ ফেসবুকে দেখেছিল, সেই ছেলে কথা বলছো? হ্যাঁ ভাইয়া, সেই ছেলেটা নয়, সেটাই হচ্ছে আকাশ। আকাশকে দেখে তোমরা কেউ চিনতে পারোনি, ও এই কয়দিনে পরিবর্তন হয়ে গেছে। সত্যি ওকে আমি চিনতে পারিনি। কিছুক্ষণ আগে আমি ফেসবুকে ওই ঘটনা দেখলাম। প্রায় অনেকগুলো ছেলে পেলেকে মেরে ফেলেছে। যে ছেলেগুলোকে মেরেছে তারাও ছিল বখাটে, মাস্তান, চাঁদাবাজ করতো। আজকে দেখে তো আমি চিনতেই পারিনি যে আকাশ কিনা পরিবারের সবচেয়ে আদরের ছেলে ছিল, আজকে কিনা তার এরকম করুণ অবস্থা হয়েছে। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলে আকাশের বড় ভাই নীল। কেননা আকাশ ছিল পরিবারের সবচেয়ে ছোট ছেলে এবং খুব আদরের। তারা ছিল 3 ভাই বোন। আকাশের বড় ভাই নীল, তারপরে একটা বোন, তারপরে আকাশ। আকাশের বাবা একজন পলিটিশিয়ান, বিজনেসম্যান। দেশ বিদেশে অসংখ্য মানুষের সাথে ওঠা বসার সাথে কোটি কোটি টাকা ধন সম্পদের মালিক তারা। আকাশের বড় ভাই বিয়ে করেছে, এখনও সন্তান হয়নি। আকাশের বড় বোন এখনও বিয়ে করেননি, লেখাপড়া করছেন। পরে আবার বলে ওঠে, আকাশ পুরো পাগলের মতো দেখতে হয়ে গেছে। মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত বাবরি করে রাখা, দাড়ি গোপ দিয়ে মুখটা এক ভয়ঙ্কর পাগলে পরিণত করেছে। রাস্তায় মারপিট করেছে বলে মুখে অসংখ্য আঘাতের চিহ্ন। আগে থেকে শুকিয়ে গেছে চোখ মুখ, ঢুকে গেছে। ছেলের এরকম করুণ পরিণতি শুনে মা কান্নায় ভেঙে পড়ে। আবার বলে ওঠে, ওকে রাস্তায় আমি বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছি। সে আর আগের আকাশ নেই, এখন সে পরিবর্তন হয়ে গেছে। কথায় কথায় সিগারেট খায়, মানুষকে মারধর করে। আম্মু আমার কি ভুল ছিল? তোমার ছেলেকে ভালোবেসে কি আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, যে কারণে আজকে আমার জীবনটা এরকম হয়ে গেছে? যদি সে চাইতো তাহলে তো আমি তাকে আমার সবটুকু উজাড় করে দিতাম, কিন্তু তা না করে সে। পরীকে আর কোনো কিছু বলতে না দিয়ে মমতা বেগম থামিয়ে দেয়। মমতা বেগম পরীকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে। আকাশের বোন, আকাশের ভাই, আকাশের পুরো পরিবার কাঁদছে, শুধু আকাশের বাবা কাঁদছে না। তাদের এরকম অবস্থা দেখে আকাশের বাবা বলে ওঠে, এ সব কিছু তোমাদের মায়ের জন্য হয়েছে। ছেলেটা আদৌ অপরাধী কিনা সেটা প্রমাণ হয়নি, কিন্তু তার আগেই তোমরা সবাই তাকে অপমান করেছো, অবহেলা করেছো, লাঞ্ছনা করেছো। আজকে আমার ছেলেটা রাস্তার একটা বখাটে মস্তান হয়ে গেছে। যে ছেলেটা নিজে হাতে ভাত খেতে পারতো না, সেই ছেলেটা কিনা এখন রাস্তার দেশি বিদেশি অস্ত্র হাতে নিয়ে মানুষকে তাড়া করে। এর জন্য তোমরা সবাই দায়ী। হগো, একটু বলো না, কোনো মা চায় না তার সন্তান খারাপ হোক। আমিও চাইনি। আমি যে আকাশকে খুব ভালোবাসি, কিন্তু ও যে এমন একটা কাজ করবে আমি সেটা মেনে নিতে পারছি না। আমার মতো কষ্ট, আমার যতই কষ্ট হোক, আমি মরে যাওয়া না পর্যন্ত এই জানোয়ারটার মুখটাও আমি দেখতে চাই না। এই বলে মমতা বেগম নিজের রুমে চলে যায়। আচ্ছা, সত্যি কথা বলতে আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছে করছে যে গল্পের কাহিনীটা কি। কে আকাশ, কে এই পরী, কেই বা কমিশনার, কেনই বা আকাশ মাস্তান হয়েছে, কেনই বা তার পরিবার তাকে মেনে নিচ্ছে না? কি এমন হয়েছিল আকাশের সাথে যে কারণে আকাশ আজকে ভার্সিটির সেরা স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এখন একটা বর্তমান রাস্তার বখাটে মাস্তান হয়েছে, যে কিনা দিন দুপুরে প্রকাশ মানুষের চোখের সামনে হত্যা করে, কাউকে হত্যা করতে 2 বার ভাবে না। গল্পের শুরুতেই থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন, সবটা দেখাবো। পরিবারের কেউ আর কোনো কথা বলে না, সবাই চুপচাপ হয়ে যায়। পরে আকাশদের বাড়িতে থেকে যায়, কেননা আকাশের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ভার্সিটির ছাত্রছাত্রীরা ঢুকছে ভার্সিটির ক্যাম্পাসে। অসংখ্য ছাত্রছাত্রী এই ভার্সিটিতেই পড়াশোনা করে। এখানে পড়াশোনা করতো আকাশ, কিন্তু সময় পরিস্থিতি আকাশের বিপক্ষে গিয়ে আকাশের জীবনটা অন্ধকারে ছেয়ে যায়। আচ্ছা চলুন তাহলে অতীতটা হালকা করে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে, যে কী কারণে আকাশ গল্পের শুরুতে সে ঋতু নামের মেয়েটিকে হত্যা করেছিল নৃশংসভাবে। সবার মনে আছে তো কিভাবে হত্যা করেছিল? এখনও কিন্তু অনেকজনকে মারা বাকি আছে, তাই গল্পের সাথেই থাকো। দিনটা সোমবার। কলেজ পার্ক করে ভার্সিটিতে ভর্তি হয়েছে আকাশ। আকাশ পরিবারের সবচেয়ে আদরের এবং সবচেয়ে ছোট। পরিবারের ছোট সন্তান হয় আকাশের কোনো অভাব নেই। তার ভাই থেকে শুরু করে ভাই বোন এমনকি তার ভাবিও পর্যন্ত তাকে খুব ভালোবাসে। আকাশ আজকে ভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু আকাশ এখনও পড়ে পড়ে বিছানার উপরে ঘুমাচ্ছে। অন্যদিকে ভার্সিটির সময় শেষ হয়ে যাচ্ছে,
ছেলে এখনো ঘুমাচ্ছে দেখে মমতা বেগম চিৎকার করে বলে ওঠে, মিতু, আকাশ এখনো ঘুম থেকে ওঠেনি দেখতো। ও ভার্সিটিতে কখন যাবে ভর্তি হতে? এক এক করে সবাই ডাইনিং টেবিলে এসে বসে পড়ে। আকাশ এখনো ঘুমাচ্ছে। কিচেন রুম থেকে আকাশের ভাবি মিতু বলে ওঠে, মা, আকাশ তো এখনো ঘুমোচ্ছে, মনে হয় ওকে ডাকতে যেতে হবে। আপনারা সবাই বসেন, আমি আপনাদের খাবার দিচ্ছি, তারপর ওকে ডাকতে যাচ্ছি। মিতুর কথা শুনে আকাশের বড় বোন নীলা এবার বলে ওঠে, ভাবি, তুমি আমাদের সবাইকে খাবার দাও। ওর কথা বাদ দাও, ওকে প্রতিদিন ঢাকা যেতে হবে। কেন? কুত্তাটা জানে না যে আজ ওকে ওর ভার্সিটিতে ভর্তি যেতে হবে? হায়, আর শুধু ঘুমায়। নীলার কথা শুনে পাশেই বসে থাকা মমতা বেগম এবার বলে ওঠে, এই, তুই আমার ছেলেকে একদম করতে বলবি না। ও যদি জানতে পারে তুই ওকে গালি দিয়েছিস, তাহলে তোর মাথার চুল কিন্তু একটাও রাখবে না। সবটা তো তোমার জন্য হয়েছে, আরো আশ করে দাও। বাবা, এটা নাও, ওটা নাও, এটা খাও। চুপ, আমার ছেলেকে নিয়ে আর একটা কথা বলবি না। বইয়ে গেছে তোমার ছেলেকে নিয়ে কথা বলতে। আচ্ছা নীলা আপু, তুমি খাও, আর আমি আকাশকে ডেকে আনছি। ও মনে হয় এখনো ঘুমোচ্ছে। এই নীলা, তুই এবার একটু চুপ করবি? আকাশ জানতে পারলে কিন্তু সত্যিই তোর সব মাথার চুল উঠিয়ে নেবে। হ্যাঁ, আমি তোকে বলতে ভুলে গেছি, কালকে যে তুই টাকা বলছিলি না, আকাশ কালকে তোর পাশ থেকে সব টাকা নিয়ে গেছে। তারপর অফিসে গিয়েছে, সেখানে গিয়ে আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দুটো নিয়ে চলে গেছে। কালকে ওর বন্ধুদের সাথে পার্টি দিয়েছে, অনেক টাকা কালকে খরচ করেছে। কই, আমি তো জানি না, তুই এখন আমাকে জানাচ্ছিস? ও কিসের পার্টি করেছিল? খারাপ ছেলেদের সাথে আড্ডা দিয়েছিল নাকি? মা, তুমি একটুতেই বেশি টেনশন করো। আকাশ এমন ছেলেও কালকে ওর বন্ধুদের সাথে পার্টি দিয়েছিল, কারণ ও ভার্সিটিতে ভর্তি হবে আর কলেজের টপার হয়েছিল বলে। সাথে কোন মেয়েকে নাকি সে বলে প্রপোজ করবে। মেয়েটাকে নাকি সে খুব ভালোবাসে এবং পছন্দ করে। মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে বলবি, ঠিক আছে? আর শোন, আমি অফিসে চলে গেলাম, তোরা খাওয়া দাওয়া করে ওকে ভার্সিটিতে ভর্তি করে দিয়ে নিজেদের কাজে চলে যাবি। তারপর আর কোনো কথা না বলে আকাশের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। আকাশ এখনও ঘুমাচ্ছে। আকাশের ভাবি ওপরে গিয়ে আকাশকে ডাকতে থাকে, কিন্তু আকাশ ওঠে না। এটা দেখে আকাশের ভাবি মিতু বাথরুম থেকে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দেয় আকাশের ওপরে। হঠাৎ করে এমন হতে আকাশ চিৎকার দিয়ে লাফ দিয়ে বলে ওঠে, বাঁচাও আমাকে, বাঁচাও, হু মাগো, বাঁচাও আমাকে, ছাদ ফেটে বৃষ্টি পড়ছে। আকাশের কথা শুনে তার ভাবি হকচকিয়ে ওঠে। তারপর মুচকি হেসে বলে ওঠে, আরে ওই বাদর, আকাশের পানি নয়, ওইটা বালতির পানি, ছাদ ফুটো হয়নি। তাড়াতাড়ি রেডি হয়ে নে, এবার ভার্সিটিতে ভর্তি হতে যাবি তো? না হলে কিন্তু আরো এক বালতি পানি ঢেলে দিব। ও মাই গড, ভাবি তুমি এটা কি করলে? আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করে দিলে। যখন তোর বউ আসবে এই দায়িত্ব তোর বউ পালন করবে। এখন যেহেতু আমি আছি, তাহলে আর কোনো কথাই হবে না। বউ আর আসবে কি করে? বউ আসার আগেই তো তুমি আমার স্বপ্নটাকে ভেঙে দিলে। নিচে ভাইয়া আছে, আপু আছে, তাদেরকে না পাঠিয়ে আমাকে যেতে হবে কেন? তুই বিছানা থেকে উঠে ফ্রেশ হবি, নাকি আরো পানি নিয়ে এসে ঢেলে দিব? ও মাই গড, যাচ্ছি। তারপর তারা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তারপর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতে গিয়ে আকাশ ভর্তি হয়ে নেয়। আকাশ ভার্সিটির পাশাপাশি নিজেদের কোম্পানির দেখাশোনাও করছে। অন্যদিকে পরি ভার্সিটিতে অপেক্ষা করছে আকাশের জন্য। আজকে তাদের কোনো এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা। ক্যাম্পাসের মাঠে তারা সবাই মিলে বসে আছে। এখানেই কার নিয়ে উপস্থিত হয় আকাশ। আকাশ কার পার্কিং করে তাদের কাছে গিয়ে আড্ডা দিতে থাকে। তাদের বন্ধু সোহাগ বলে ওঠে, কি আকাশ, আজকে এত দেরি করলি কেন? আজকে না আমাদের সবার ঘুরতে যাওয়ার কথা? আকাশ কোনো কিছু বলতে যাবে, তার আগেই পরি বলে ওঠে, ওর কি আর আমাদের কথা মনে আছে যে সে আমাদের সাথে ঘুরতে যাবে? ও তো ব্যস্ত মানুষ। না মানে আসলে হয়েছে, আর অভিনয় করতে হবে না, বলে দিলেই হতো ঘুরতে যাবা না, শুধু শুধু এখানে অপেক্ষা করালে। এই বলে যখন পরি সেখান থেকে চলে যেতে নিবে, তখনই পেছন থেকে টান দিয়ে আকাশ পরিকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, বুঝলাম না, এখানে রাগ করার কি আছে? আচ্ছা চল সবাই ঘুরে আসি। তারপর সবাই আড্ডা দেয়, অনেক ঘোরাঘুরি করে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, পরি কিন্তু আকাশের থেকে 6 মাসের সিনিয়র, অর্থাৎ আকাশ অনার্স প্রথম বর্ষে পড়ে। আকাশ যখন কলেজে পড়তো তখন তার পরীকে ভালো লাগে, আর তখন থেকেই সে পরীকে বিরক্ত করত।
পরি আকাশকে বারবার ফিরিয়ে দিয়েছে, অনেক গালিগালাজ করেছে, মারধর করেছে, রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাকে থাপ্পড় দিয়েছে, তবুও আকাশ পরির পেছন ছাড়েনি। পরি আকাশের এরকম পাগলামি আর ভালোবাসা দেখে সেও আকাশের প্রেমে পড়ে। চলতে থাকে তাদের ভালোবাসা। সেখান থেকে ভার্সিটি লাইফে চলে আসে তারা। এমনকি পরি আকাশদের বাড়িতেও গেছে, তাদের সাথে আড্ডা দিয়ে থেকেছে। আকাশের মা মমতা বেগম পরীকে খুব ভালো লেগেছে। আকাশ ভার্সিটির পড়ালেখার পাশাপাশি মারপিট করত। আকাশ আর পরীর ভালোবাসার কথা সকলেই জানতো, এমনকি তাদের শিক্ষকরা পর্যন্ত। যেহেতু তাদের ভালোবাসা পারিবারিকভাবে মেনে নিয়েছে, তাই ভার্সিটি বা বন্ধুবান্ধবদের মধ্যে কেউ কখনো কোনো কথা বলেনি। একদিন ভার্সিটির ভেতর ক্লাস করছে পরী, ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে আকাশ। তখন সেখানে একটা মেয়ে আসে, আর মেয়েটা এসে বলে ওঠে, হাই সবাই, কেমন আছো? আমি তোমাদের সিনিয়র মিতু। আচ্ছা, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? মিতুর কথা শুনে সবাই সেদিনকে হাঁ করে তাকিয়ে আছে। তখন সোহাগ বলে ওঠে, কিন্তু আপনি তো আমাদের থেকে সিনিয়র, আমাদের সাথে কি আপনি আড্ডা দিতে পারবেন? তাছাড়া আপনি আমাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন কেন? কেন বন্ধুত্ব করতে পারি না? আসলে তোমাদের সাথে কথা বলতে এলাম। এই ব্যাপারে তোমাদের বন্ধুত্ব এবং ভালোবাসা দেখে সত্যি আমি ইমপ্রেস হয়েছি, তাই তোমাদের সাথে বন্ধুত্ব করতে এলাম। ভার্সিটির সবাই তোমাদের প্রশংসা করছিল, তাই তোমাদের সাথে পরিচয়। আমিও তোমাদের দলের একজন হতে চাই। আমাকে কি তোমাদের দলের বন্ধু করা যাবে না? মেয়েটির কথা শুনে সবাই হাঁ করে আছে। সোহাগ আকাশকে ইশারা দেয়। তখন আকাশ বলে ওঠে, ঠিক আছে, আপনি আমাদের বন্ধু হতে পারেন, কিন্তু শুধু বন্ধুত্বটা বজায় রাখবেন। কিন্তু আমি যতদূর জানি বন্ধুদের মাঝে তো আপনি তুমি এসব চলে না, শুধু তুই। ওকে। এরপর তারা একে অপরেই পরিচিত হতে থাকে। তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে, হেসে হেসে কথা বলছে। আকাশ আর মেয়েটি মিতু এক জায়গায় বসে আছে, হাসাহাসি করছে। অন্যদিক থেকে সবেমাত্র ক্লাস করে বের হয়েছে পরি। হঠাৎ করে পরির চোখ যায়। আকাশ কোনো একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে দেখেই পরির মাথা বিগড়ে যায়। পরি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে আকাশের সামনে যায়। তারপর আকাশকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সামনে বসে থাকা মিতুর নামের মেয়েটির গালে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। এতগুলো থাপ্পড় খেয়ে সবাই হতবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মিতু নামের মেয়েটি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে ফেলেছে। এতগুলো মানুষের সামনে হঠাৎ থাপ্পড় খাওয়াতে বেশ লজ্জা পায় মিতু। মিতু কোনো কিছু বলতে যাবে তার আগে আরও দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। পুড়িয়ে এবার চিৎকার করে ওঠে আকাশের শার্টের কলার ধরে। আকাশ, তুই এত লুচু! ছি, আমি না থাকায় তুই অন্য একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিস। ও তোর হাত ধরেছিল কেন? ও আমাদের বন্ধু। ও, এতগুলো বন্ধু থাকতে এখন মেয়ে বন্ধুরও তোর প্রয়োজন? আর এই শাকচুনি, তুই কোন সাহসে আকাশের হাত ধরেছিস? আর কেন আকাশের সাথে তুই হেসে হেসে কথা বলবি? আকাশ শুধু আমার। আরে আপু, আপনি এসব কি বলছেন? আমরা শুধু ফ্রেন্ড। একজন ফ্রেন্ড আরেকজনের তো হাত ধরতে পারে। চুপ শাকচুন্নি, আর একটা কথা বলবি না। তুই আকাশের থেকে দূরে দূরে থাকবি। আর হ্যাঁ, চল আজকে তোকে মজা দেখাচ্ছি। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে পরে আকাশে শার্টের কলার ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। তারপর গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পরিদের বাড়িতে চলে আসে। তারপর আকাশকে পরে খাটের উপর ফেলে দেয়। তারপর দরজা বন্ধ করে দিয়ে আকাশকে খাটের উপর ফেলে দিয়ে তারপর উঠে পাগলের মতো পরি আকাশকে কিস করতে থাকে। আকাশ অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরি কোনো কথাই শুনছে না। ধীরে ধীরে আকাশ নিজেকে আর সামলাতে না পেরে পরির সাথে ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে বিয়ে না করে ভালোবাসার অতল সাগরে। যেখানে বিয়ে না করে বর্তমান জেনারেশন বহুবার গিয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে এখানে ওখানে, যেখানে সেখানে ইচ্ছে মতো ডেটিং করেছে তারা। দীর্ঘ টানা 3 ঘন্টা পর তাদের হুঁশ ফিরে। লজ্জায় কেউ কোনো কথা না বলে আকাশ ফ্রেশ হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিতু বলছে, পরি, তোর খুব আকাশকে নিয়ে অহংকার না? তোর অহংকার আমি ভেঙে দেব। তোর ভালোবাসাকে আমি যদি কেড়ে নিতে না পারি তাহলে আমার নাম মিতু না। এতগুলো মানুষের সামনে তুই আমাকে থাপ্পড় মেরেছিস, এর প্রতিশোধ আমি নেবই। আকাশ পরি কেউ কাউকে লজ্জায় আর ফোন দেয়নি। দেখতে দেখতে আবারও 1 সপ্তাহ কেটে যায়। ভার্সিটির সবাই মিলে আড্ডা দিচ্ছে। তখন সেখানে উপস্থিত হয় মিতু। মিতু আজকে পরিকল্পনা করে এসেছে। সে আজকে যে করেই হোক পরির থেকে আকাশকে আলাদা করবে। সবাই সেখানে আড্ডা দিচ্ছে। সেখানে মিতু এসে বলে ওঠে,
ওই আকাশ শোন এদিকে, তোর সাথে একটু কথা আছে। এখন যেতে পারবো না, এখন আমি আড্ডা দিচ্ছি। আয় না প্লিজ, খুব দরকার। তারপর আকাশ মিতুর সাথে যায়। মিতু আকাশকে নিয়ে দোতলার একটা রুমে যায়। আকাশ প্রবেশ করে হঠাৎ করে ভেতর থেকে দরজা আটকিয়ে দেয় মিতু। এটা দেখে আকাশ বলে ওঠে, আরে তুই দরজা বন্ধ করছিস কেন? মিতু কোনো কথা না বলে নিচের শরীরে পরনে থাকা সমস্ত জামা ছিঁড়ে ফেলে, চুলগুলো উস্কো খুস্কো করে দেয়, লিপস্টিকটা উলট পালট করে দেয়, তারপর চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে। মিতু চিৎকারে সবাই সেখানে চলে আসে। রুমের দরজা ভেঙে ভেতরে দেখতে পায় আকাশ মিতুর সাথে জোর জবরদস্তি করে রেপ করার চেষ্টা করছে। মিতু সবাইকে দেখে সেখানে দৌড়ে যায়, হাওয়া করে কাঁদতে থাকে। মিতু বলে ওঠে, পরিয়াপু, এই জানোয়ারটা আমাকে আজকে এখানে রেপ করতে চেয়েছিল। আমি বাধা দেওয়ায় আমাকে অনেক মারধর করে। আমার সব কিছু সে আজকে শেষ করে দিয়েছে। আমি আর বাঁচতে চাই না। পরে নিজের চোখে সব কিছু দেখে প্রায় কেঁদে ফেলেছে। আকাশ কোনো কিছু বলতে যাবে তার আগে পরপর কয়েকটা থাপ্পড়ের শব্দে কেঁপে ওঠে ক্লাসরুম। বলে ওঠে, জানোয়ার, তুই এটা কেন করলি? আমি তোকে কি ভালোবাসিনি? তোকে কি আমি আমার সবটা উজাড় করে দেইনি? আরে তুই যদি আরও চাইতি তোকে আরও দিতাম, কিন্তু তুই ছি। বিশ্বাস করো পরি, আমি কোনো কিছুই করিনি, সব কিছু মিথ্যা বলছে। আমি ওর সাথে কোনো কিছুই করিনি। চুপ জানোয়ার কোথাকার, তোর মুখটাও আমি আর দেখতে চাই না। কেউ কখনো নিজের সম্মান নিয়ে মিথ্যা বলে না। পরে আরও বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশকে। মুচকি মুচকি হাসছে সবাই, যে যার মতো বলছে। কেউ বলছে তাকে পুলিশে দাও, কেউ বলছে তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দাও। পুলিশকে ফোন করে পুলিশ এসে টানতে টানতে পুরো কলেজের সামনে থেকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আকাশকে গাড়িতে করে নিয়ে যায় থানার উদ্দেশ্যে। থানাতে আকাশকে মারধর করে। আকাশের পরিবার খবর পেয়ে সাথে সাথে থানায় যায়। সেখানে কথা বলে জানতে পারে সত্যি তাদের ছেলে এই কাজটা করেছে। আকাশের মা মমতা বেগম এটা শুনে জেলখানার ভেতর আকাশকে বেশ কয়েকটা থাপ্পড় মারে। সেখানে তার মুখটা দেখতে চায় না বলে অনেক গালাগালি করে চলে আসে। অনেক দিন কেটে যায়, কেউ আসেনি আকাশের সাথে দেখা করতে। পুলিশ আকাশকে অনেক মারধর করেছে, তবু আকাশ কোনো কথা বলেনি। আজকে আকাশের বাবা এসেছে অনেক উকিল নিয়ে থানার ভেতর। তারপর আকাশের বাবা উকিলদের সাহায্যে সমস্ত প্রমাণ দিয়ে আকাশকে জেল থেকে বের করে নিয়ে যায় বাড়িতে। ঢোকার সাথে সাথে আকাশের ওপর এক কালো ঝড় নেমে আসে। মমতা বেগম বলে ওঠে, নীল, ওই জানোয়ারটাকে বাড়ির ভিতরে ঢুকতে দিবি না। আমার বাড়ির ভেতরে ঢুকলেও তাকে অন্তত আমাকে মুখটা দেখতে বলবি না, কেননা আমি কোনো জানোয়ারের মুখ দেখতে পারবো না। এই বলে সেখান থেকে চলে যায় মমতা বেগম। এক এক করে সবাই চলে যায়। ধীরে ধীরে সবাই অবহেলা করতে থাকে আকাশকে সবাই অবহেলা করতে থাকে। কেউ আকাশের খোঁজ খবর নেয় না। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে, কিন্তু আকাশ খেয়েছে কি না কোনো খোঁজ খবর নেয় না। সবাই আকাশকে অবহেলা করতে থাকে। আকাশ খাবার টেবিলে নিজেই খাবার খেতে এলে সবাই নিজেদের খাবারে পানি ঢেলে দিয়ে উঠে চলে যায়। আকাশ নিজেকে জেলখানার আসামি মনে করতে থাকে। আকাশ ঠিক করে নিয়েছে সে আর এখানে থাকবে না, চলে যাবে দূরের কোনো এলাকাতে, যেখানে থাকে না কেউ খোঁজ পাবে না তার অস্তিত্ব। আকাশ মনে মনে বলে ওঠে, অনেক হয়েছে এই শহরের অবহেলা। আকাশ নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করবে। পকেট থেকে ফোনটা বের করে সিমটা ভেঙে ফেলে। ফোনটাকে সেখানে আছাড় মেরে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তারপর ধীরে ধীরে বাইরের আলো বাতাস আর কিছু অগাধ রাস্তার মানুষদের সাথে ওঠা বসা করতে করতে তাদের সাথে কখন যে সে সেলিব্রিটির ভাইরাল মাস্তান হয়ে যায় সে নিজেও জানে না। সে বর্তমানে নিজেই জানে না যে সে কে, তার পরিচয় কী, সে কী করছে, কেননা সে এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছে যে সে বুঝতেই পারে না সে কী করছে। এ পর্যন্ত কতজন আইনজীবীকে মেরেছে সে নিজেও জানে না, কতজন তার ডান ও বাম হাতে হত্যা হয়েছে সে নিজেও জানে না। এর মধ্যে কেটে যায় অনেকগুলো বছর। পুরনো স্মৃতিগুলো ভুলতে থাকে আকাশ, কিন্তু বলতে পারে না। কথা আছে না, একটা ভুল সারা জীবনের কান্না, একটা অপরাধ সারা জীবনের ভোগান্তির সীমাহীন গন্তব্যের ঘটনা। চারিদিকে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হবে। বৃষ্টির পানিতে চারিদিকটা থই থই করে সাঁতার কাটছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ছাতা নিয়ে দুটি মেয়ে পায়ে হেঁটে রাস্তার সাইড ধরে এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। এমন সময় হঠাৎ করে তাদের সামনে কিছু বাইক এসে থামে। আচমকা এমন হওয়াতেই চমকে ওঠে মেয়ে দুটোর মধ্যে থেকে বলে ওঠে একজন, এই কি আপনারা, আর এইভাবে রাস্তার মাঝখানে বাইক কেন থামালেন? আরে সুন্দরী, তোকে সেই কলেজে দেখেছি, তখন থেকেই ফলো করতে থাকি, আর আজকে এতদিন পর সুযোগ পেয়েছি,
তাই তোকে কিভাবে ছেড়ে দিই বল শুনি। মানেটা কি? আমি তো আপনাকে চিনি না। আর আপনি জানেন যে আমি কে, আমার পরিচয় কি, আর আমার বাবাকে? আরে শালি, তোর বাপের ভয় দেখাস না। তোর বাপ এখানকার কমিশনার, সবটা আমি জানি। তাই বলে আমি চুপটি মেরে থাকবো নাকি? ইডিয়েট কোথাকার! তুমি শালি কাকে বলছো? এই পরীর সাথে বেয়াদবি করার পরিণামটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা তুমি হয়তো জানো না। তাই নাকি? তাহলে এবার অসভ্যতামি কাকে বলে সেটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই বলে ছেলেটি বাইকের ওপর থেকে নেমে এসে দাঁড়ায় পরীর সামনে। তারপর পরীর কোমরে হাত দেয়, ওড়নাটা নিয়ে নেয়। সবাই হাসতে থাকে। আরও কোমরে হাত দিতে যাবে এমন সময় কোথা থেকে যেন বিদ্যুতের ও রকেটের এবং ভয়াবহ ঝড়, সিডের তুফান, রেমালের চেয়ে দ্রুতগতিতে কোথা থেকে এসে যেন ছেলেটির ডান হাত কেটে ফেলে কোনো এক আগন্তুক। ছেলেটি সেখানেই পাগলের মতো চিৎকার করতে থাকে, রাস্তার উপর বসে ছটফট করতে থাকে। হঠাৎ করে এমন হতে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো কয়েক হাত পিছিয়ে যায়। চমকে উঠে পরিসহ তার বান্ধবী। মুহূর্তের মধ্যেই পরিবেশটা থমকে যায়। বৃষ্টির পানিতে লাল রক্তটা যেন ভেসে যায় পুরো রাস্তা জুড়ে। শুধু রক্তে রক্তাক্ত হয়ে গেছে আকাশের বৃষ্টির পানি। সবার সামনে তাকিয়ে চমকে ওঠে। ছেলেগুলোর ভেতর যেন আর কলিজানি, হার্টবিট, রক্ত চলাচল এবং শ্বাসনালী যেন দ্রুত চলতে শুরু করেছে। হাত পাগুলো যেন প্যারালাইসিস হয়ে যায়, মাথা কাজ করা বন্ধ করে দেয়। কপাল বেয়ে নাকের ডগা দিয়ে টপটপ করে ঘাম পড়তে থাকে। আগন্তুকটিকে দেখে সকলে নিস্তব্ধ ও শুনশান নীরবতায় নিজেদেরকে আবরণ করে নেয়। পরি যেন ভয় গলা শুকিয়ে যাচ্ছে সামনে আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। আকাশের মুখে সিগারেট, সাদা রঙের টি শার্টটাতে রক্তের অনেকটাই ছিটে ফোঁটা, লম্বা বড় রামদা থেকে এখনও টপটপ করে রক্তের ফোঁটাগুলো মাটিতে পড়ছে। ডান হাতে রক্তাক্ত সেই রামদাটা। ছেলেটি আর কিছু বলতে যাবে তার আগে 30 সেকেন্ডের মধ্যে বাম হাত সহ দুইটা পা কেটে ফেলে। সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে পাগলের মতো চিৎকার করে হাসতে হাসতে বলে ওঠে, এই কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার সম্পদকে তুই গালি দিস? কোথায় হাত দিয়েছিলিস? কোমরে ওর ওড়না নিয়ে নিয়েছিস? বলছিস না কেন? আকাশ চিৎকার করছে আর সিগারেট জ্বালিয়ে ছেলেটার মুখের ভেতর থেকে জিহবাটাকে বের করে এনে সিগারেটের আগুন দিয়ে ছেলেটি জিহবাতে লাগিয়ে দেয়। ছেলেটি শুধু চিৎকার করতে থাকে, সাথে লাফালাফি। ছেলেটার এরকম কর্মকাণ্ড দেখে আশেপাশের ছেলেগুলো পালিয়ে যায়। ভয় ভয় পড়ি কোনো কিছু বলে ওঠার আগে ছেলেটি জিহবা কেটে ফেলে। তারপর সবার সামনেই প্রকাশ্যে এলোপাথারি ছুরি দিয়ে কোপাতে থাকে। এত পরিমাণ পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে যার কারণে পাকস্থলী কেটে গিয়ে পেটের সমস্ত কিছু বেরিয়ে আসে বাইরে। ক্ষতবিক্ষত হয়ে যায় মুহূর্তের মধ্যেই ছেলেটির শরীর। এই দৃশ্য দেখে পরি কোনো কিছু বলে ওঠার আগে সেন্সলেস হয়ে পড়ে যায়। আকাশ সেখানের এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হাতের ইশারা দিতেই তার দলের ডান হাত ছেলে পেলে গুলো হসপিটালে নিয়ে চলে যায় পরীকে। আকাশ সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে কেটে যায় প্রায় 1 সপ্তাহ। আকাশকে এর মধ্যে শহরের কোনো জায়গায় দেখা যায়নি। আজকে ভার্সিটির সামনে বেশ কিছু ছেলেপেলের আনাগোনা দেখা যাচ্ছে। পরপর ভার্সিটির ভেতর প্রায় 20 থেকে 15টা মোটরসাইকেল প্রবেশ করে। বাইক থেকে বেরিয়ে আসে আকাশের ছেলেপেলে। কিছুক্ষণ পর আকাশ ভার্সিটিতে প্রবেশ করে। আকাশ প্রবেশ করেছে দেখে যে যার মতো নিজের গন্তব্যেই যেতে থাকে। আকাশ 2জন ছেলেকে নিয়ে হাঁটতে থাকে ক্যান্টিনের উদ্দেশ্যে। এমন সময় পেছন থেকে কে একজন বলে ওঠে, জানি না এসব চোর বাটপার খুনি মাস্তান সন্ত্রাসীরা কি করে এত বড় একটা ভার্সিটিতে আসার সাহস পায়। প্রিন্সিপালও যেমন তেমন কোনো কিছু করতে পারে না, প্রশাসনও একেবারে জাতা। এসব ছেলেপেলেকে দেখলেই আমার গা গলে বমি বমি ভাব পায়, শরীর চুলকাতে থাকে। পরীর এরকম কথাতে আকাশের ডান হাত এবার পেছন ঘুরে বলে ওঠে, এই যে হ্যালো, কাকে কি বলছেন জানেন? কথা ভেবে চিনতে বলবেন। কথাই আছে না, যেমন কুকুর তেমন তার লেজ, ঠিক তেমনি যেমন বস তেমন তার পোষা কুত্তা। দুজনের মতো কোনো পার্থক্য নেই। কথাটা শুনে এবার থমকে যায় আকাশ। কেমন যেন এবার আকাশকে এই কথাটা খুব আঘাত লেগেছে। আকাশ এবার পরিণামের মেয়েটির সামনে এসে দাঁড়ায়। তারপর হঠাৎ করে ভার্সিটির সবার সামনে এতগুলো শিক্ষার্থীকে সামনে রেখে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে আকাশ। আকাশ থাপ্পড় মারাতে ছিটকে গিয়ে পড়ে। তারপর পরীকে তুলে এবার হুঙ্কার ছেড়ে চিৎকার করে আকাশ বলে ওঠে, অনেক হয়েছে, অনেক বলেছিস, অনেক শুনেছি, আর শোনার ধৈর্য নেই আমার।
তুই আমাকে যেটা নয় সেটা বলেছিস, তোকে ভালোবাসি বলে এটা নয় যে তোর সব কথা আমাকে মেনে নিতে হবে। আকাশ আর সেই আকাশ নেই যে কিনা হাজার অপমান সহ্য করার পরও তার প্রতিবাদ করবে না। তোকে বুঝিয়ে দেব রেপ কাকে বলে, রেপিস্ট কাকে বলে। এই বলে আর কোনো কিছু কথা বলার সুযোগ না দিয়েই পরীকে কোলে করে ঘাড়ে নিয়ে চলে যায় ভার্সিটির দোতলা রুমে। সেখানে গিয়ে বেঞ্চের উপর ফেলে দেয় পরীকে। তারপর ক্লাসরুমের দরজা লাগিয়ে দেয়। সবাই দৌড়াতে থাকে সেদিকে। ভয়ে কেউ কোনো কথা বলে না, কেননা আকাশদের ছেলেপেলেগুলো সেই রুমের চারদিক দিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। পরীর বান্ধবী পরীর বাবা কমিশনারকে কল করে কমিশনার সাহেব দ্রুত ফোর্স দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। পরী বলে ওঠে, দেখ তুই কিন্তু আমার কাছে আসবি না, আমি কিন্তু তোকে মেরে ফেলবো, না হলে আমি এখান থেকে নিচে ঝাঁপ দেবো। তুই আমাকে মারতে চাইলেও পারবি না, আর আমি মারতে দিব না। আর তুই নিজেও মরতে চাইলে তোকে মরতে দিব না। তোকে আজকে বোঝাবো কাউকে অপমান করলে তার কতটা ব্যথা লাগে। এই বলে আকাশ সেখানে পাগলের মতো রেপ করতে থাকে পরীকে। পরী চিৎকার করতে থাকে। পরী চিৎকারের জন্য লজ্জায় কলেজের ছেলে মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। আকাশ পাগলের মতো এখনও অত্যাচার করতেই থাকে পরীর শরীরের উপর। পুরো রুমটা রক্তে ছেয়ে যায়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসতে থাকে পরী। আকাশও বুঝতে পারে সে কী করেছে। দ্রুত আকাশ সরে যায়। যখনই আকাশ সেখান থেকে বেরিয়ে যেতে নেবে তখনই প্রায় 300 শতাধিক পুলিশ চারদিক থেকে ঘিরে রাখে আকাশকে। ঝড়ের বেগে কোথা থেকে যেন আকাশের গালে পরপর বেশ কয়েকটা থাপ্পড় পড়ে। দেখতে পায় স্বয়ং তার মা মমতা বেগম দাঁড়িয়ে আছে। মমতা বেগম আর কোনো কথা না বলে ভেতরে প্রবেশ করে। নিজের চোখের সামনে নিজের হবু বৌমার এরকম করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ে। দ্রুত পরীকে ঠিকঠাক করে হসপিটালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় মমতা বেগম। বাইরে বের হয়ে নিজের পায়ের জুতো খুলে সকলের সামনে মমতা বেগম আরও বেশ কয়েকটা থাপ্পড় মারে জুতো দিয়ে আকাশের গালে। মমতা বেগম বলে ওঠে, জানোয়ার কোথাকার, তোর কি লজ্জা হবে না? একটা মেয়েকে ভোগ করে আরো একটা মেয়েকে ভোগ করতে এসেছিস। মমতা বেগম সবার সামনে আরও মারতে যাবে আকাশকে। এমন সময় আকাশের বাবা বলে ওঠে, দেখো যা হওয়ার সেটা হয়ে গেছে, ওকে এবার ছেড়ে দাও। আর ওর সাথে পরীর বিয়ে হবে তবে আজকেই। ওকে বাড়িতে নিয়ে যাও, আর পরীর বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো। আজকে ওদের বিয়ে দিব, তার আগে হাসপাতালে চলো। তারপর তারা সবাই মিলে হসপিটালে চলে যায়। অনেক রক্তপাত হওয়ার কারণে এখনও পরীর জ্ঞান ফেরেনি, তবে পরীর জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। এদিকে বাড়িতে বিয়ের আয়োজন করছে সবাই মিলে। কয়েক ঘন্টার মধ্যেই পরীর জ্ঞান ফিরে আসে। পরীর জ্ঞান ফিরে সাথে সাথে হামড় করে কাঁদতে থাকে পরী। সবাইকে জড়িয়ে ধরে অনেক বুঝিয়ে সুঝিয়ে পরীকে বিয়েতে রাজি করায়। তারপর চলে যায় আকাশদের বাড়িতে। সেখানে ইসলামিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। পরিবেশটা এখন বেশ মোটামুটি ঠান্ডা আছে। চারিদিকে শুনশান। রাত 8টা বাজে। স্বল্প পরিমাণে কিছু অতিথি এসেছিল আকাশদের বাড়িতে। তারা খেয়ে দিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে। সবেমাত্র আকাশ নিজের রুমে প্রবেশ করতে যাবে এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে বলে ওঠে, ভাই, জিল্লু ও কাল্লুর পুরো গ্যাংকে আমরা মেরে ফেলেছি। এখন লাশগুলোকে গুম করে দিব নাকি পুলিশের কাছে দিয়ে দিব? শোন, লাশগুলোকে থানার সামনে ফেলে আয়, যাতে সারা পৃথিবী জানতে পারে অত্যাচারী জিল্লু আর কাল্লু দুনিয়ার মায়া ত্যাগ করেছে। ওকে ভাই, ঠিক আছে। রুমের ভেতর প্রবেশ করতে করতে কথাগুলো বলছিল তার ডান হাতকে। এমন সময় কথাগুলো শুনে নেয় পরী। পরী ভয়ে কাঁপতে থাকে। ভেতর থেকে দরজা আটকে দেয় আকাশ। পরীর সামনে গিয়ে দাঁড়ায় আকাশ। আকাশ কিছু বলতে যাবে তার আগেই পরী বলে ওঠে, দেখ তোর মতো একটা ধর্ষক খুনি লম্পট চরিত্রহীন ছেলেকে আমি আমার স্বামী হিসেবে মানতে পারবো না, আর তুই আমার কাছে আসার চেষ্টাও করবি না। দেখো পরি, আমি এখনো তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে যেটা করেছি সেটা রাগের বশে করেছি। আমি সত্যি কোনো অপরাধ করিনি। তুমি আমাকে আবারও ভুল বুঝছো। চলো নতুন করে জীবনটাকে শুরু করি, সব ভুলে গিয়ে। একটা মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু কোনো অমানুষ কুত্তার সাথে করা যায় না। পরি, তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমার স্বামী হই। আমি কিন্তু আমার অপমান সহ্য করব না। কি করবে? আমাকে মেরে ফেলবে নাকি আবার প্রকাশ্যে ধর্ষণ করবি? আকাশের কোনো কথা বলে না। সেখান থেকে আকাশ বেরিয়ে যায়। পরের দিন সকালে সবাই খেতে বসেছে। আকাশ এখনো উঠেনি। পরী সবাইকে খাবার পরিবেশন করছে, সাথে তার ভাবি মিতু।
আকাশ এখনো খাবার টেবিলে আসেনি। সবাই খেতে শুরু করবে এমন সময় আকাশ নিচে আসে, খাবার টেবিলে বসে। পরি সবাইকে খাবার দিচ্ছে কিন্তু আকাশকে দিচ্ছে না। আকাশ চুপচাপ বসে আছে, যে যার মতো খেয়ে চলেছে। আকাশের প্লেট খালি দেখে তার বাবা নিজে উঠে তাকে খাবার দেয়। আকাশ এটা দেখে খাবারে পানি ঢেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাত 8টা বাজে। রাস্তার উপর কুড়াল নিয়ে দৌড়াচ্ছে আকাশ। তাড়া করছে 3টা ছেলেকে। ধরতে পারলে শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে আকাশ। ছেলেগুলো রেপ করে পালাচ্ছে। এই খবরটা আকাশ পেয়ে সেখানে আসে, কিন্তু তাদেরকে মারতে পারেনি। বাড়ি ফিরে 12টার দিকে সবাই ঘুমিয়ে গেছে, পরি এখনও জেগে আছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আকাশ। ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাত 3টা বাজে। এমন সময় চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই চমকে ওঠে, সাথে চমকে ওঠে আকাশ। আকাশ কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে সবাই দরজা ধাক্কাতে থাকে। পরে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। পরীর এরকম অবস্থা দেখে সবাই আতঙ্কে পড়ে যায়। টপ টপ করে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে সাদা ফ্লোরটাতে। পরীর এরকম অবস্থা দেখে সবাই চেঁচামেচি শুরু করে। দৌড়াদৌড়ি করে বক্স নিয়ে এসে ব্যান্ডেজ করে দেয়। পরী কাঁদতে থাকে। মমতা বেগম বলে ওঠে, কি রে, তোর এইরকম অবস্থা কি করে হলো? পরী এবার আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে কান্না ভাব নিয়ে বলে ওঠে, মা, আমি আকাশের সাথে থাকতে পারবো না। ও আমাকে মেরে ফেলবে। ওকে আমি রাতে খাবার খাওয়ার কথা বলতে গেলে ও ব্লেড দিয়ে আমার 2 হাত ছিঁড়ে দেয়, আর বলেছে আমাকে গলা চেপে মেরে ফেলবে। এই কথা শুনে মমতা বেগম রেগে গিয়ে আরও একটা থাপড় মারে আর বলে ওঠে, তোকে এই জানোয়ারটার সাথে থাকতে হবে না, তুই আজ থেকে নীলার সাথে থাকবি। যে যার মতো অনেক কথা শোনায়। শুধু আকাশের বাবা আকাশকে সব কিছু মেনে নিতে বলে সেখান থেকে চলে যায়। আকাশ ভাবতে পারেনি পরি তার সাথে এমন কেন করছে। সে তো কোনো অন্যায় করেনি। দেখতে দেখতে এভাবে অবহেলার মধ্যে দিয়ে প্রায় 2 মাস কেটে যায়। এই 2 মাসে আকাশ বাড়ির কারোর সাথে কথা বলেনি, খাবারও খায়নি। আকাশ তার বাবার কথাতে অফিসে জয়েন করেছে, কিন্তু এখনও পুরোপুরি মাস্তানি ছাড়তে পারেনি। আকাশ এখন আগে থেকে অনেকটাই নিজেকে পরিবর্তন করে নিয়েছে। আকাশ এখন অনেক রাত করে বাড়িতে ফিরে। বাড়ির সবাই যখন ঘুমিয়ে যায় তখন সে বাড়ির ভেতর প্রবেশ করে আর খুব সকালে বেরিয়ে পড়ে, যখন সবাই ঘুমের ঘরে ঘুমিয়ে থাকে। আজকেও আকাশ খুব সকালে বেরিয়েছে। আকাশ আগে থেকেই শুকিয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে। আকাশ কারোর সাথে কথা বলে না, এমনকি সে আগে থেকে আর মাস্তানি করে না, খুন খারাপিও তেমন করে না। সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেছে। আগের মতো পাগলামি করে না, কিন্তু তার দলের কাজ এখনও ছেড়ে দেয়নি। তার অবর্তমানে তার দলের ছেলেগুলো কাজ করছে। আকাশ অফিসে কাজ করছে এমন সময় তার বাবা ফোন করে বলে ওঠে, হ্যালো আকাশ, কোথায় তুই? হসপিটালে চলে আয়। পরি মাথা ঘুরে পড়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে এসেছি। আকাশ কল কেটে দেয়। এক মুহূর্তের জন্য দেরি না করে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। দেখতে পায় আকাশ সবাই টেনশনে আছে, চিন্তা করছে। আকাশ গিয়ে বলে ওঠে, বাবা কি হয়েছে? তোমরা সবাই টেনশনে আছো কেন? কেউ কোনো কথা বলে না। আকাশ ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় ভেতর থেকে ডাক্তার সাহেব এসে বলে ওঠে, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। বেবি মা দুজনেই সুস্থ আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেলে আরও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কথা শুনে সবাই আনন্দে হাসতে থাকে, উল্লাস করতে থাকে। আকাশ ভীষণ খুশি, কারণ সে বাবা হতে চলেছে। এক এক করে সবাই দেখা করে আসে, শেষে আকাশ যায়। আকাশ পরীর সামনে গিয়ে বসে পড়ে। আকাশ কিছু বলতে যাবে তার আগে বলে উঠে পড়ি, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, আমি তোমার সব কথা শুনবো। আমি বাবা হতে চলেছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। অত খুশি কিছু হয়নি। আমি এই সন্তানকে রাখছি না, ওকে আমি মেরে ফেলবো। মুহূর্তের মধ্যে আকাশের মুখ কালো হয়ে যায়। আকাশ কি বলবে ভেবে পায় না। আকাশ বলে ওঠে, কিন্তু কেন? তুমি কেন মেরে ফেলতে চাও ওকে? কারণ ও হচ্ছে একটা ধর্ষকের ছেলে, আর আমি কোনো ধর্ষকের ছেলেকে আমার গর্ভে বড় করতে পারবো না, কারণ সে তো তার বাবার মতোই হবে। আকাশ অনেক বোঝায়, কিন্তু পরি কোনো মতেই বোঝে না। তারপর তারা বাড়িতে চলে আসে। বাড়িতে এই কথা শুনে সবাই তাকে বোঝায়। পরি রাজি হয়ে যায়, আগের মতো চলতে থাকে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। রাত 2টা বাজে সবে মাত্র। বাড়ির ভেতর প্রবেশ করছে আকাশ। পরি এখন আকাশের সাথে থাকে এক রুমে। দেখতে দেখতে পায় পরির পেটটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। সে কি যেন ভেবে পরির পেটের কাছে গিয়ে যখনই চুমু খেতে যাবে তখনই পরি চমকে গিয়ে পরপর বেশ কয়েকটা চড় মারে আর চিৎকার করলে বলে ওঠে, তোর শরীরের এত চাহিদা জানোয়ার, যেখানে কিনা আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, সেখানে তুই আমাকে ধর্ষণ করতে এসেছিস, তোর চাহিদা মেটাতে এসেছিস।
আকাশ এই কথা শুনে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরে আবারও বলে ওঠে, তোর মুখটাও আমি আর দেখতে চাই না, জানোয়ার কোথাকার। তুই আর তোর সন্তান কখনোই তোদের পাপি মুখগুলো আমাকে দেখাবি না। আকাশ পুরোপুরি পাল্টে গেছে, মাস্তানি ছেড়ে দিয়েছে। তাই তাকে মারার জন্য সবাই খুঁজছে, সুযোগ পেলেই মেরে ফেলবে। আকাশ এখন আগের থেকে আরও দেরি করে বাড়ি ফেরে। খুব ভোরে বাসা থেকে বের হয়ে যায়, আবার খুব গভীর রাতেই বাড়িতে ফিরে। আকাশ এখন গেস্ট হাউসে থাকে। দেখতে দেখতে 8 মাস কেটে যায়। ধীরে ধীরে পরি ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে। সে এখন আকাশকে আপন করে নিতে চায়। কেমন যেন তার অনুভূতি কাজ করে আকাশের প্রতি। রাত 3টা বাজে। রুমের দরজা খুলে প্রবেশ করে আকাশ। রুমের ভেতর পরীকে দেখে চমকে যায়, কিন্তু না দেখার ভান করে ফ্রেশ হয়ে যখনই ঘুমাতে যাবে তখনই পেছন থেকে পরি বলে ওঠে, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে আবার কিসের কথা? যদি তোমার কোনো কিছু লেগে থাকে বাবাকে দিয়ে দিও, আমি কিনে এনে বাবার হাতে দিয়ে দিব। না, আসলে আমার ওখানে একা থাকতে আর ভালো লাগে না। তাতে আমি কি করতে পারি? না, আসলে আমার ভয় করছে, কখন কি হয়েছে বলা তো যায় না। আচ্ছা ঠিক আছে, এত রাত করে ঘুমাবে না, বাচ্চার ক্ষতি হবে। তারপর আকাশের কোনো কথা না বলে পরির রুমে যায়। ফ্লোরে শুয়ে পড়ে আকাশ। পরি বলে ওঠে, এ কি, তুমি ওখানে কেন? বিছানায় এসো। অভ্যাস হয়ে গেছে, এখন নরম জায়গায় ঘুমালে শরীর ব্যথা ধরে যাবে। তাছাড়া কখন কি করে ফেলি, আমি তো একজন ধর্ষক, বলা যাবে না। কথাটা কেমন যেন খারাপ লাগে পরির। পরি নিজের মতো করে কাঁদতে থাকে। সে এখন আকাশকে ভালোবেসে ফেলেছে। আকাশ গভীর রাতে বাড়িতে আসে, ভোরবেলা বেরিয়ে যায়। পরি এখন আকাশের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। প্রায় 9 মাসের বেশি হতে চলেছে। কেউ এ পর্যন্ত আকাশের মুখটাও দেখেনি। সবাই এখন থেকে কেমন যেন আকাশকে কাছে পেতে চাচ্ছে, কিন্তু আকাশের দেখা পাচ্ছে না। ভোরের আজান দিচ্ছে, আকাশ বেরিয়ে যাবে এমন সময় পেছন থেকে পরি বলে ওঠে, আকাশ শোনো, তোমার সাথে সবাই দেখা করতে চায়, কথা বলতে চাই, আড্ডা দিতে চাই। প্লিজ আসো না, সব কিছু ভুলে সবাই একসাথে থাকি। মা তোমাকে আজকে আমাদের সাথে খেতে বলেছে। আমি একটা মাস্তান গুন্ডা ধর্ষক, আমার কোন দিন কি হয়ে যাবে বলা যাবে না। হয়তো আজকে আছি, কালকে নাও থাকতে পারি। হয়তো আমার মৃতদেহটা কোনো ডাস্টবিনে খুঁজে পাবে, তাই বলতে পারি না। আমাকে নিয়ে চিন্তা না করলেও হবে, নিজের শরীরের দিকে খেয়াল করো। আর আমার খাওয়া দাওয়ার ব্যাপারে ভাবতে হবে না। এতদিন যখন রাস্তার কুকুরদের মতো ময়লা আবর্জনা খেয়ে বেঁচেছি, আর ঠিক যতদিন বেঁচে আছি সেগুলো খেয়ে চালিয়ে নিতে পারবো। এই মাস্তানটার কথা ছেড়ে দিয়ে নিজের কথা বলবো। এই বলে বেরিয়ে যায় আকাশ। পরি কাঁদতে থাকে। হঠাৎ করে পরি চিৎকার করে। সকাল 9টা বাজে। সবাই হসপিটালে নিয়ে পরীকে আসে দেখতে। দেখতে দেখতে পরীর একটা ছেলে সন্তান হয়। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু আকাশের বড় ভাইয়ের মেয়ে হয়েছে। খুশির খবরটা দেওয়ার জন্য পরি আকাশকে ফোন করছে, কিন্তু ফোন ধরছে না। সবাই ফোন করছে, কিন্তু আকাশ ফোন ধরছে না। অন্যদিকে আকাশ মারপিট করছে, গোলাগুলি করছে, বিভিন্ন অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের সাথে লড়াই করছে তার দলকে নিয়ে। অনেক শখ করে আকাশ একটা অনাথাশ্রম এবং বৃদ্ধাশ্রম খুলেছিল প্রায় 500 বিঘা জমির ওপর। সেই জমিটা দখল করতে এসেছে কিছু সন্ত্রাসী। তাদের সাথে সংঘর্ষ লাগে আকাশের। 3 দিন হয়ে যায়। সবাই আকাশকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। ওরা কান্নায় ভেঙে পড়ে। সবাই আকাশের জন্য চিন্তা করছে। সবাই খেতে বসেছে এমন সময় বাড়ির বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়। সেদিকে যায়। অ্যাম্বুলেন্স থেকে বাড়ির সামনে একটা লাশকে বের করে আনা হয়। সবাই চমকে যায়। ঘটনাটা কি কেউ বুঝতে পারে না। হঠাৎ করে হালকা একটা দমকা বাতাসে লাশের ওপর থেকে সাদা রঙের কাপড় সরে যেতেই সবাই চমকে ওঠে। পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। শুনশান নীরবতায় ছেয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই। সবাই ভেঙে পড়ে। পরি জ্ঞান হারিয়ে ফেলেছে। হাউমাউ করে কাঁদতে থাকে সকলে মিলে। হ্যাঁ, সে লাশটা হচ্ছে আকাশের। ক্ষত বিক্ষত শরীর নিয়ে লাশের খাটিয়ায় শুয়ে আছে আকাশ। নিজের জীবন দিয়ে হলেও কয়েক হাজার ছেলে মেয়ে ও বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের জীবন রক্ষা করে নিজের জীবনটাকে বলে দিয়েছে আকাশ। সন্ত্রাসীদের বোমা হামলায় বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রমে আকাশ বোমের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। পরীর জ্ঞান ফিরে পরি কাঁদতে কাঁদতে বলে ওঠে, হে আকাশ, আকাশ ওঠো না। আকাশ, এই দেখো, আমাদের ছেলে সন্তান হয়েছে। তুমি তোর নাম রাখতে চেয়েছিলে, তুমি ওর নাম রাখবে না? আমাকে মাফ করে দাও, চলো না নতুন করে শুরু করি জীবনটা। আকাশ ওঠো না প্লিজ, আমি তো তোমাকে খুব ভালোবাসি।
সবাই পরীকে সামলাচ্ছে, সবাই কাঁদছে। মুহূর্তের মধ্যে পুরো পরিবার কান্নার রোল পড়ে। শত শত মানুষজন এসেছে, গরিব দুঃখী মানুষগুলো এসেছে, সবাই আকাশের জন্য কাঁদছে, দোয়া করছে। মমতা বেগম বলে ওঠে, বাবা তুই আমাকে মাফ করে দিস, তোর মৃত্যুর জন্য হয়তো আমি দায়ী। তুই তো তোর ছেলের মুখটা দেখতে পারি না, ভাগ্য তোর সাথে কত নির্মম খেলা খেললো। আমাকে ছাড়ো তোমরা, আমি আকাশের কাছে যেতে চাই। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমার জন্য চোখ খুলতেই হবে। ওকে আমি খুব ভালোবাসি। ও তো সন্তানের কোলে নিতে চাইছিল, নাম রাখতে চেয়েছিল, তাহলে ও এখনো ঘুমাচ্ছে কেন? কাঁদতে থাকে সবাই মিলে। আকাশের লাশটাকে জড়িয়ে ধরে। এমন সময় প্রায় 15টি গাড়ি বাড়ির ভেতর প্রবেশ করে। একটা গাড়ি বাদে সব গাড়িগুলো আকাশের দলের ছেলেপেলেগুলোর। কিছু কাগজ পেপার এবং একটা চিঠি পরীর হাতে দেয় আর বলে দেয় যেন আকাশ কোনো অপরাধ করেনি, আকাশ নির্দোষ ছিল। আকাশ যে এতগুলো সন্ত্রাসী, এতগুলো মাফিয়া গ্যাংস্টার তৈরি করেছে সব দেশের উন্নয়নের জন্য। আকাশ ছিল বলে দেশের সন্ত্রাসী এবং দেশের উন্নয়ন হয়েছে, দেশের সন্ত্রাসী কমে গেছে, দেশের বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আকাশ না থাকলে দেশটা আজকে এ পর্যন্ত আসতো না। এ বলে চলে যায় তারা। সবাই চমকে যায়। গাড়ির ভেতর থেকে তিশাকে নামতে দেখে আকাশের পরিবারের একরকম করুণ পরিণতি দেখে তিশাও কাছে। তিশা বলে ওঠে, তুই খুব পস্তাবি পড়ি, কারণ আকাশ কোনো অপরাধ করেনি। সেদিন মিতু মিথ্যা কথা বলেছে। আমি সবটা সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, সুযোগ হয়ে ওঠেনি। তার আগে আমি বিদেশ চলে গিয়েছিলাম। আর আজকে ফিরে এসে শুনতে পারি তোদের মাঝে নাকি ভুল বোঝাবুঝি হয়েছে। তোদের একটা মিথ্যার কারণে আকাশের সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল। সারা জীবনের জন্য হারিয়ে ফেললি তুই আকাশকে, আর আকাশ মিতুকে মেরে ফেলেছে। কিন্তু তুই আকাশকে ভুল বুঝে আজ আকাশকে হারিয়ে ফেললি। তিশা সেখান থেকে চলে যায়। সবাই কান্না করছে, সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। চিঠিটা খুলে পড়ি বলে ওঠে, চিঠিতে কি লেখা আছে একটু পড়ে দেখি। আমি সবার অবহেলিত এবং অবহেলার পাত্র, তোমাদের অবহেলিত আকাশ। প্রিয় পরিবার, সবাই ভালো থেকো। আমি পৃথিবীতে নাও থাকতে পারি, আমার যে সম্পত্তি আছে সেগুলো তোমাদের নামে করে দিয়েছি। আমার কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আমার অবর্তমানে তোমরা দেখভাল করবে। আর আমি কোনো অপরাধ করিনি, কিন্তু তোমরা আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিলে। তোমাদের জন্য আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল। তোমাদের দোষ দিব না, দোষ আমার ভাগ্যের। হয়তো আমি আমার সন্তানটার মুখটাও দেখতে পারবো না, কিন্তু তাতে দুঃখ নেই। সে যখন বড় হবে, কষ্ট করে অন্তত তার এই মাস্তান বাবার কথাটা তাকে মনে করিয়ে দিও। ইতি অবহেলার পাত্র আকাশ। এটা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। পরি বলে ওঠে, আমি আর কাঁদবো না। আকাশকে পাইনি তো কি হয়েছে? আমাদের সন্তানকে আকাশের মতো বড় করব। ওর বাবার খুনের প্রতিশোধ নেবে। আমি আমার সন্তানটাকে বড় করব, ঠিক আকাশের মতন করব। আকাশের সকল দায়িত্ব আমাদের সন্তান নেবে। আকাশ যে লাশটাকে দাফন কাফন করানো হয়, পরি পাগলের মতো হয়ে যায়, তবুও নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে বড় করতে থাকে তাদের ছেলে রানাকে। এজন্য কথায় আছে, সব কিছু বিবেক বিবেচনা করে এবং প্রমাণের ভিত্তিতে যাচাই বাছাই করে সঠিক বিচার করা। একতরফা বিচার করে জীবনটাকে ধ্বংস করে দেওয়ার কোনো মানেই হয় না। ভুল বোঝাবুঝির কারণে আজকে পুরো পরিবার একটা ধ্বংস হয়ে গেল, হারিয়ে গেল আকাশ। গল্পটা এখানেই শেষ করে দিলাম। আমাদের এখানেই সকল রকম গল্প পাওয়া যাবে, মাফিয়া থেকে শুরু করে রোমান্টিক, সিনিয়র, অবহেলিত, অত্যাচার, সকল রকমের ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।